আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ওয়েবিনারে। এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার পাথওয়েগুলো নিয়ে আমরা কথা বলবো। আর সাথে আদার্স যে অন্য পাথওয়েগুলো আছে সেগুলো নিয়েও আমরা কিছু আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে কেন আমরা ওই পাথওয়েগুলোতে না যেয়ে আমরা কেন হচ্ছে অস্ট্রেলিয়ান পাথওয়েটা চুজ করছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যারা বাংলাদেশি ডক্টর আছি, আমাদের সবার হচ্ছে অনেক কোয়ারিজ আছে। আমরা হচ্ছে এর আগে একটা ওয়েবিনার করেছিলাম। তো সেখানে হচ্ছে আমরা আপনাদেরকে অস্ট্রেলিয়ার যে পাথওয়ে আছে সেই পাথওয়ে গুলা নিয়ে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা হচ্ছে আমাদের শুধু বিডি ডক্টরদের জন্য একটা হচ্ছে অর্গানাইজড হচ্ছে কোচিং স্টার্ট করেছি। এটা আসলে কোচিং ওভাবে বলা যাবে না। এটা একটা আমাদের একটা সামারাইজ নলেজ। অন্যান্য যে কোচিং সেন্টার গুলো আছে, আহ, তারা হচ্ছে আপনার দেখা যায় একজন মেন্টর থাকে। সে হচ্ছে আপনার এএমসি কমপ্লিট করা থাকে, অথবা পাশ করা থাকে। তো হচ্ছে আমাদের হচ্ছে আমরা তিনজন ডক্টর আছি, আমরা খুব রিসেন্ট এএমসি পাশ করেছি। তো আমরা হচ্ছে আমাদের তিনজনের যে শেয়ার্ড নলেজ আছে। তো আমরা ভেবেছি, আমরা যখন এএমসি পাথওয়েতে এসেছিলাম, আমাদেরকে আসলে গাইডলাইন দেওয়ার মতন তেমন কোনো কিছু ছিল না। আমরা আসলে মানে ওভাবে এত বেশি ব্লেস ছিলাম না, আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে এএমসির সব কিছু খুঁটিনাটি জিনিস খুঁজে বের করার জন্য। কারণ আমরা টেকনোলজিতে এখনো এত এক্সপার্ট না। আর অস্ট্রেলিয়া যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানে হচ্ছে আমাদের হচ্ছে সবকিছু করাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। তো আমরা সেই জিনিসগুলো ওভারকাম করেছি, বাট আমাদের অনেক অবস্ট্রাগল ছিল। তো সেই জন্য আমরা ভেবেছি, যেহেতু আমাদের দেশে আমাদের ডক্টরদের জন্য যাতে পরের প্রসেসগুলো ইজিয়ার হয়, তো সেই জন্য আমরা আমাদের শেয়ার নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এর আগে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি। এটা আমাদের সেকেন্ড ওরিয়েন্টেশন ক্লাস এবং হচ্ছে লাইভ সেশন, যাতে আপনারা হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেয়ে যান। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই আপনার এএমসি পাথওয়েটাকে আরেকটু বুস্ট করার জন্য আমাদের একটা টিউশন আছে, যেটা হচ্ছে এএমসি বুস্টার। তো আপনারা এই এএমসি বুস্টার সম্পর্কে অনেক কিছু জানবেন, যে হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি অফ পাসিং এএমসি উইদিন দ্য শর্ট পিরিয়ড অফ টাইম। ঠিক আছে। তো এটা আপনারা আমাদের কাছ থেকে জানবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব যাতে আপনাদের জন্য এই জার্নিটা একটু সহজ হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পরিচয়টা আমরা হচ্ছে দিয়ে নেই। আমরা তিনজন ডক্টর আছি এখানে। আমি ডক্টর হোসনেরা বেগম মুন্নি। আর এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর উম্মে নওশিন ফাইরোজ। আর একজন আছেন ডক্টর সাদিয়া রহমান তিথি। আমরা আমাদের শেয়ার্ড নলেজ গুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে, যাতে আপনারা আপনাদের এই পাথওয়েটা, এই জার্নিটা আল্লাহ তাআলা বুস্ট আপ করে দেন, আপনাদের জন্য সহজ হয়। ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা কি কি আলোচনা করব, আমরা কি নিয়ে কথা বলবো? আমরা প্রথমে কথা বলবো যে এএমসি পাথওয়েটাতে আপনি কিভাবে যাবেন, কেন যাবেন, কারা যাবেন। ঠিক আছে। আপনার কস্টিং কিরকম, আর হচ্ছে এএমসি পার্ট ওয়ানে আপনাকে কিভাবে, সিলেবাসটা কিরকম। আমাদের ফার্স্টের স্টেপটা যেহেতু পার্ট ওয়ান, তো আপনাকে ফার্স্টে পার্ট ওয়ানের সিলেবাসটা জানতে হবে, এটা কেমন এক্সাম, এটা ডিটেলস আপনাকে জানতে হবে। আর এরপরে আমরা হচ্ছে কোশ্চেন আনসার সেশন রেখেছি। আর আমাদের কোচিং এ আমরা টিউশন দিই, আমরা কি কি ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিচ্ছি, সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো আপনাদের সাথে। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে এমসি পাথওয়ে উইথ প্রসেসিং অ্যান্ড কস্ট। আচ্ছা, তো আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম যে আমরা যারা বাহিরের এক্সাম দেই, যত এক্সামই আপনি বলেন না কেন, ইউকের যে এন্ট্রান্স এক্সাম আছে, প্ল্যাব, ইউএসএমএলই, তারপরে হচ্ছে আপনার কানাডার এমসিসি, অথবা অস্ট্রেলিয়ার এমসি, আপনি যেই এক্সামটাই দিবেন না কেন, সবকিছুই আপনাকে প্রথমে একটা আইডিয়া রাখতে হবে, এগুলো বাহিরের এক্সাম মানে হচ্ছে এগুলো কস্টলি এক্সাম। ঠিক আছে। আপনার বাংলাদেশের মতন 10-15 হাজার টাকা খরচ করে যে আপনি পরীক্ষা দিবেন খুব ইয়ে সহজ ওয়েতে, বাংলাদেশের সেন্টার জিনিসগুলো এরকম না।
তো আপনি যখন হচ্ছে বাহিরের কোনো কিছু চিন্তা করবেন, আপনাকে অবশ্যই একটা কস্টিং অথবা ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপের কথা আপনাকে চিন্তা করেই এই পাথওয়েতে নামতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা ম্যাক্সিমামই দেখা যায় আমরা আসি কোথা থেকে, আমাদের মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে? তো আমাদের আগে চিন্তা করতে হয় যে কোন স্টেজে আমি যাব, ওই স্টেজটা আমার জন্য অ্যাফোর্ডেবল কিনা, ঠিক আছে? তো অ্যাফোর্ডেবল কিনা অথবা আমি পারবো কিনা, আমি কম্পিটেন্ট কিনা, ঠিক আছে? আমার ওই এক্সপার্টিস আছে কিনা যে আমি এটা শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে আমি এটা কমপ্লিট করতে পারবো। আমার হচ্ছে ফিনান্সিয়াল একটা ব্যাকআপ আছে, তারপরে আমার হচ্ছে ধৈর্য আছে, কনসিস্টেন্সি আছে। এগুলো যদি আমাদের থাকে তাহলেই আমাদের বাহিরের কোনো একটা এক্সাম আমাদের ক্র্যাক করা সহজ। দেখেন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসছি, রাইট? তো আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যখন আপনি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবেন, আপনি দেখেন আপনার আম, জিনিসটা আপনি ওখানে গেলে আপনার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। আমাদের হেলথ সিস্টেমটা এখন বাংলাদেশে কেমন, তো ওদের হেলথ সিস্টেমটা তো আরেকটু অর্গানাইজ। আপনি যখন একটা হেলথ সিস্টেম থেকে আরেকটা হেলথ সিস্টেমে আপনি যাবেন, তো আপনাকে তো অবশ্যই এক্সপার্টিস হতে হবে, থাকতে হবে আপনার, তাই না? আদারওয়াইজ তো তারা হচ্ছে আপনাকে রিকগনাইজ করবে না। তো এএমসি হচ্ছে সেরকম একটা পাথওয়ে এক্সাম। এখন বাংলাদেশে খুব কম মানুষ আছে, এখন একটু এটার পপুলারিটি বেড়েছে। আরো আগে এত বেশি পপুলার ছিল না এক্সামটা, তখন মানুষ খুব বেশি প্ল্যাব দিত, তাই না? তো আমরা কি জানি, প্ল্যাবটা হচ্ছে মোটামুটি এখন একদম জব হচ্ছে মোটামুটি ব্লকড বাংলাদেশিদের জন্য। মোটামুটি প্ল্যাব ওইটা একদম ব্লক হয়ে গেছে, অনেকেই প্ল্যাব ওয়ান প্ল্যাব টু কমপ্লিট করে জিএমসি রেজিস্ট্রেশন করা আছে, বছর বছর ফি দিচ্ছেন, বাট জব হচ্ছে না, খুব স্যাচুরেটেড হয়ে গেছে, ঠিক আছে? সো প্ল্যাবটা যখন আমাদের জন্য অনেক স্যাচুরেটেড, আপনি এত কষ্ট করে পড়লেন একটা লেন্দি পাথওয়েতে, এক্সাম সিটটা আপনার সহজে পাওয়া যায় না। এক্সাম সিট পেতে হলে আপনি ওইটি আপনাকে আগে ক্লিয়ার করতে হচ্ছে, করে আপনি এক্সাম বুকিং দিবেন পার্ট 1, সেই 8 মাস 10 মাস পরে আপনি সিট পাবেন। তারপর আপনি যদি আল্লাহ মাফ করুক কোনো কারণে আপনার সেটা খারাপ হয়, আবার আপনাকে সেম ওইতে যেতে হবে, ওইটির একটা টাইম পিরিয়ড আছে, ওর মধ্যে আপনাকে প্ল্যাব 1 ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? প্ল্যাব 1 ক্লিয়ার করার আপনাকে আবার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে প্ল্যাব 2 ক্লিয়ার করতে হবে, এর মধ্যে আবার আপনার যদি ওইটি ডেটটা চলে যায়, তাহলে আপনাকে আবার ওইটি দিতে হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো দেখা যায় একটা লেন্দি প্রসেস। এখন আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে আবার পার্ট 2টা হচ্ছে বাংলাদেশে দেওয়া যায় না, আপনি ইউকে যে দিতে হবে, ইউকে যে আপনি যখন একটা এক্সাম দেবেন আপনার 10 থেকে 15 লাখ টাকা ওখানে খরচ হয়ে যাবে। তো আপনি এত কিছু পাশ করে যখন আপনি দেখবেন যে আপনার মার্কেটটা হচ্ছে স্যাচুরেটেড, এখানে পাশ করে কোনো লাভ হচ্ছে না, আপনার বাংলাদেশেই আপনি বসে আছেন জবের জন্য ট্রাই করে যাচ্ছেন, সো এটা আসলে একটা মানে আমাদের জন্য এখন ফ্রাস্ট্রেটিং। আসলে এই পথটা আমাদের আসলে চুজ করাটা ওয়াইজ হবে না, ঠিক আছে? এবার আমরা আসি ইউএসএমএলই। ইউএসএমএলই খুবই ভালো একটা এক্সাম, খুবই পপুলার এক্সাম, কিন্তু কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কেমন, আপনার পার্ট 1 সেটা হচ্ছে আপনার মেইনলি হচ্ছে ওইটা থিওরিটিক্যাল এক্সাম, পার্ট 2 ক্লিনিক্যাল থাকে, ইউএসএমএলই স্টেপ 2, তারপরে হচ্ছে আবার স্টেপ 3 থাকে। তারপরে ওখানে সবচেয়ে বড় সমস্যা, আপনি ওটা আসলে আরো ইয়াং এজ থেকে শুরু করতে হয়, কারণ ওটা টাইম পিরিয়ডটা অনেক বেশি, 1-1.5 বছর প্রিপারেশন নিয়ে নিয়ে আপনি প্রত্যেকটা পার্ট দিবেন। এরপরে যেটা থাকে যে আপনি আম, একটা পার্ট, দুইটা পার্ট কমপ্লিট করার পর আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দিতে হচ্ছে। এরপরে আপনি সবই কমপ্লিট করে ফেললেন, বাট আপনি যদি অবজারভারশিপ না পান, ঠিক আছে, আপনাকে 3টা স্টেটের 3জন প্রফেসর আপনাকে অবজারভারশিপ দিতে হবে। যদি সেটা আপনি না পান, তাহলে দেখা যাবে আপনার আহ, কোনো লাভই নেই, আপনি সবগুলো পার্ট কমপ্লিট করার পরেও, ঠিক আছে? তো এগুলো যারা দেখা যায় ফ্যামিলি আমেরিকাতে আছে অথবা তাদের তাদের স্পাউস আছে সেখানে, তাদের জন্য ইউএসএমএলই বেস্ট, ঠিক আছে? এজ যদি একটু কম থাকে এবং কস্ট অনেক বেশি, তো সবকিছু মিলে আপনি হচ্ছে ইউএসএমএলইটা এরকম একটা জার্নি। তো যেহেতু আমাদের আমরা যারা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের আছে, আমরা যখন চিন্তা করেছিলাম যে আমার হচ্ছে আমি শর্টেস্ট ওয়ে খুঁজছিলাম যেখানে জব মার্কেটটা এখনো স্যাচুরেটেড হয়নি, আমি একটা পার্ট কমপ্লিট করে আমার জব পাওয়ার পসিবিলিটি আছে, তারপর হচ্ছে আমি মোটামুটি অন্য এক্সামগুলো ছেড়ে কিছুটা লো কস্টে আমি দিতে পারছি, তখন আমি চুজ করেছিলাম এএমসি। তো এএমসি যখন আমরা চুজ করি তখন আমাদের এখানে আরেকটা আপনি চুজ করলেন, ঠিক আছে, যে আপনি এত কিছু চিন্তা করে যে আপনি এএমসি দিবেন, হ্যাঁ,
এখন এখন আপনি চিন্তা করছেন যে এই এক্সামটা আমি কিভাবে পাশ করব, তখন আপনার এবার পাশের ব্যাপারটা চলে আসে। এএমসি খুবই কঠিন একটা এক্সাম। আপনি যত মানুষকে জিজ্ঞেস করবেন যে এএমসি নিয়ে আপনি কিছু বলেন, সে প্রথম কথা আপনাকে বলবে অনেক কঠিন। হ্যাঁ, এটা আপনাকে অবশ্যই বলবে। তো কঠিন জিনিসটা আপনি যখন এত টাকা দিয়ে আপনি একটা এক্সাম দিবেন, একটা কঠিন এক্সাম দিবেন, আপনাকে অবশ্যই অর্গানাইজড হতে যেতে হবে। দেখেন, একটা এক্সাম দিতে আপনার খরচ হচ্ছে কত, প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা। ঠিক আছে, এত কস্টলি একটা এক্সাম আপনি দিবেন, যদি আপনার আনফরচুনেটলি একবার খারাপ হয় তাহলে আপনার আবার এই টাকাগুলো দিতে হচ্ছে, ঠিক না? তো সেই জন্য আপনাকে এমন ভাবে পরীক্ষার প্রসেস মানে প্রিপারেশনটা নিতে হবে যাতে কিনা আপনার এই দুবার পরীক্ষাটা দেওয়া না লাগে। ঠিক আছে, এখন আপনি দেখেন, আপনি কি বছরকে বছর পরীক্ষার প্রিপারেশন নিবেন যে না আমি খুব ভালো করে 5 বছর ধরে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব? নেভার। আপনাকে চিন্তা করতে হবে যে আমি উইদিন শর্টেস্ট টাইম, উইথ প্রপার প্রিপারেশন, আই উইল টেক দিস এক্সাম। ঠিক আছে, তো আপনি ওভাবে চিন্তা করতে হবে। তো আমাদের বাংলাদেশিদের জন্য যেহেতু জিনিসটা ডিফিকাল্ট, আমরা ক্র্যাক করার পর আমরা ভেবেছি যে আমরা আমাদের জুনিয়রদের অথবা আমাদের সমসাময়িক যারা আছে সবাইকে আমরা এই গাইডলাইনটা আমাদের দেওয়ার চেষ্টা করব। নট দ্যাট যে আপনি হচ্ছে আমাদের কোচিং এ আপনি ভর্তি হলেন, অথবা এটা এটা আমাদের আমরা আচ্ছা হ্যাপি যে আমরা আমাদের কিছু নলেজ আপনাদেরকে দিতে পারছি। আমাদেরও নলেজ এনহ্যান্স হচ্ছে, যত বেশি আমরা পড়াশোনা করব, গাইডলাইন ওরিয়েন্টেড হব, আমাদেরও নলেজ এনহ্যান্স হবে, আমরা আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারছি, সেটা ঠিক আছে। বাট আমরা চাই সবাই একটু উপকৃত হোক, এই পথে সবাই আসুক, সবাই এক্সামটাকে এত বেশি কঠিন না বলুক, এটা ক্র্যাকেবল, পসিবল। ঠিক আছে, আচ্ছা। তো আহ, এই এক্সামটার আরেকটা সহজ সুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম অন্য পরীক্ষাগুলোর জন্য দিতে হয়, এখানে আমাদের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম আগে দিতে হয় না। এটা আরেকটা অ্যাডভান্টেজ। আপনি আগে এমসি পাশ করবেন, তারপর আপনি জবের জন্য আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা লাগছে, আর পরীক্ষা দেওয়ার জন্য আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম লাগছে না। ঠিক আছে, আচ্ছা। তো আসি যে আপনি অস্ট্রেলিয়াতে যদি ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনার কয়টা পাথওয়ে আছে? হুম, আমাদের পাথওয়ে আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে, যেটা কিনা আমরা এমসি দিয়ে যাব। ঠিক আছে, কম্পিটেন্ট অথরিটি পাথওয়ে, আর একটা হচ্ছে স্পেশালিস্ট পাথওয়ে। তো স্ট্যান্ডার্ড পাথওয়ে কোনটা? স্ট্যান্ডার্ড পাথওয়ে হচ্ছে এমসি। ঠিক আছে, কম্পিটেন্ট পাথওয়ে কোনটা? কম্পিটেন্ট পাথওয়েটা হচ্ছে আপনি যদি আদার্স কোনো লাইসেন্স এক্সাম আপনার কমপ্লিট থাকে, যেমন প্ল্যাব, আপনার জিএমসি রেজিস্ট্রেশন আছে, আপনি ওখানে 1 বছর ডক্টর হিসেবে প্র্যাকটিস করেছে, আপনি তাহলে এই কম্পিটেন্ট অথরিটি পাথওয়েতে আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের দেশে ডক্টরদের এখন কি অবস্থা? আনলাকিলি আপনি যদি জব না পান প্ল্যাবের পর 1 বছর, তাহলে তো আপনি কম্পিটেন্ট অথরিটি পাথওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, এখন ইউএসএ মিলি, কানাডার এমসিসি, ঠিক আছে, আয়ারল্যান্ডের পরীক্ষা, আপনি এগুলো কিছু পাস থাকলে আপনি ওখানে প্র্যাকটিস করতে হবে। আপনি ওখানে কোনো প্র্যাকটিস ছাড়া শুধু পাস করে যেতে পারবেন না। তাহলে আপনি যদি ওখানে প্র্যাকটিস করতে পারেন 1 বছর, আপনি এএমসি স্কিপ করতে পারবেন। ঠিক আছে, এবার আসে স্পেশালিস্ট পাথওয়ে। স্পেশালিস্ট পাথওয়েতে হচ্ছে আমরা যারা জুনিয়র ডক্টর আছি, তারা তো আমরা স্ট্যান্ডার্ড অথবা কম্পিটেন্ট অথরিটি পাথওয়েতে যাব। এখন সাপোজ কেউ হচ্ছে স্পেশালিস্ট হয়ে গেছে, সে বাংলাদেশে কোনো একজন কার্ডিওলজিস্ট। ঠিক আছে, তার 5 বছর বাংলাদেশে কনসালটেন্ট হিসেবে 5 বছর কাজ করার অভিজ্ঞতা আছে, তখন তিনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্পেশালিস্ট। করার পর তারা যেটা করবে সেটা হচ্ছে লিমিটেড রেজিস্ট্রেশন দিবে। লিমিটেড রেজিস্ট্রেশন দেওয়ার পর আপনার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, ওরা কি করবে, পুরোটা পুরোটা কম্পিটেন্ট করবে না, ওদের স্পেশালিস্টের সাথে পুরোপুরি কম্পিটেন্ট না করে আপনাকে হচ্ছে লিমিটেড একটা রেজিস্ট্রেশন দিবে। দেওয়ার পরে আপনি তাদের সুপারভিশনে একটা নির্দিষ্ট টাইম কাজ করবেন, কাজ করার পরে তখন আপনাকে স্পেশালিস্ট হিসেবে ওরা রিকগনাইজ করবে। ঠিক আছে, এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, প্রচুর ডকুমেন্ট দেখাতে হয়। তো আমি আমার এই পাথওয়েতে এসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যারা অনেকে আছে স্পেশালিস্ট আমার, তারা কি করে, তারা তাদের ফার্স্ট স্টেপটা কি, তাদের সব ডকুমেন্ট দিয়ে তারা যেটা করে লিমিটেড রেজিস্ট্রেশনটা আগে নিয়ে নেয়। তারপরে হলো তারা সেখানে ট্রেনিং এ যায়।
এখন যেহেতু ওরা রিকগনাইজ করতে চায় না, ওরা আপনার অনেকগুলো ডকুমেন্ট কালেক্ট করতে হয়, অনেক ঝামেলা হয়, তো তারা কি করে স্ট্যান্ডার্ড পাথ হতে এমসি পার্ট ওয়ানটা ক্লিয়ার করে। পার্ট ওয়ানটা ক্লিয়ার করলে যেটা হয়, লিমিটেড রেজিস্ট্রেশন পাওয়া যায় ফর 3 ইয়ার্স, যেটা ভ্যালিডিটি থাকে 3 বছর। মানে আমি কি বলছি, আপনার রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি 3 বছর, ঠিক আছে, কিন্তু পার্ট ওয়ানের ভ্যালিডিটি মানে লাইফ লং, ওটার কোনো ভ্যালিডিটি নাই। আপনি একবার যদি এমসি পার্ট ওয়ান পাস করেন, এটা প্ল্যাব ওয়ানের মতো না যে 2 বছর পরে ভ্যালিডিটি চলে যাবে, এটা সারা জীবন ভ্যালিডেট থাকবে। এবং কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন নিয়ে নেন, সেটা লিমিটেড, সেটা 3 বছর থাকবে। 3 বছর পরে আপনাকে হয় পার্মানেন্ট অথবা জেনারেল রেজিস্ট্রেশন নিতে হবে, ঠিক আছে, ওই রেজিস্ট্রেশন আপনাকে নিতে হবে। এর আগ পর্যন্ত আপনি লিমিটেড 3 বছর পাবেন। তো তারা কি করে, ওই লিমিটেড রেজিস্ট্রেশন নিয়ে নেয়, এরপরে ওখানে যাওয়ার পরে তারা ওই ট্রেনিং করে পরে স্পেশালিস্টের জন্য অ্যাপ্লাই করে। তো সেখানেও দেখা যায় এএমসি পার্ট ওয়ানটা অনেক বেশি প্লে রোল, মানে প্লে রোল করে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, এই স্ট্যান্ডার্ড পাথওয়েতে আমি দেখেছি যে ফেলোশিপের জন্য অনেকে অ্যাপ্লাই করে, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে। তো সেই ফেলোশিপ এক্সাম গুলোতে দেখা যায় এখন রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনি পার্ট ওয়ান কমপ্লিট কিনা। তো এএমসি পার্ট ওয়ানটা একটা এটা জাস্ট একটা আপনার জন্য ডোর, একটা উইন্ডো। আপনি যখন এটা যখন আপনি খুলে ফেলবেন, খুলে যাবে আপনার জন্য বাইরে যাওয়ার ওয়েটা, তখন আপনি দেখবেন আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখন আপনি যখন ঘরের মধ্যে বন্দি আছেন, আপনার তো জানতে পারবেন না যে কোনটা আছে। এখন আপনি যদি আগেই চিন্তা করেন যে অবশ্যই চিন্তা করবেন যে আমার জবের ফ্যাসিলিটি কি, সবকিছু আপনি জানবেন। বাট ডে বাই ডে জিনিসগুলো যেটা হয়, অনেক রুলস রেগুলেশনে চেঞ্জ আসে। আবার অনেকে আপনাকে হচ্ছে ডি আমি আমি জানি না বাংলাদেশের মানুষজন যারা আসলে আমাদের আমাদের যারা সিনিয়র আছে অথবা আমাদের সমসাময়িক আছে অথবা আমরা বাংলাদেশি যারা আছে, আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে। একটা হচ্ছে যে আমরা যখন কেউ এগিয়ে যায়, আমরা যখন তার কাছ থেকে নলেজ নিতে চাই, তাকে জিজ্ঞেস করে কোনো কিছু, কেউ কেউ আছে আপনাকে বলবে, বলার পর যখন আপনাকে প্রবলেম গুলো বলবে যে এই পাথওয়েতে এটা একটা সমস্যা, তখন আপনি বলবেন ও আচ্ছা, সে নিজে গিয়েছে তো এখন চাচ্ছে না আমি যাই, এই জন্য আমাকে প্রবলেম গুলো বলছে। এটা আমাদের একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা গিয়েছি, এখন হচ্ছে আমি আর চাই না আমার মতন সাকসেস আর কেউ হয়ে যাক, এরকম একটা ব্যাপার চলে আসে। আমি যদি এখন তাকে বলি, সে তো আমার উপরে উঠে যাবে। আমি আগে এই পাথরটা কমপ্লিট করে নেই, তারপর আরেকজন আসুক, তারপর সমস্যা নেই। মানে আমাদের না কেন জানি আমাদের একটু মিন চিন্তা ভাবনা, ঠিক আছে। তো এই চিন্তা ভাবনাগুলো আসলে আমাদের মানে ওভারকাম করা উচিত, আমাদের থেকে বেরিয়ে আসা উচিত। সবাই সবার, কেউ কারো, এটা না আসলে একটা রিজিক, তাই না? এই জিনিসটা আপনি যখন একটা জব মার্কেটে যাবেন, আপনি যখন একটা বাইরে একটা জিনিস চিন্তা করবেন, এটা তো একটা রিজিক, এটা আপনার রিজিক আপনার কাছে, আমার রিজিক আমার কাছে, আল্লাহ সবার রিজিক ভাগ করে দিয়েছে, আমাদের জন্মের সময় ভাগ করে দিয়েছে। আমার রিজিক যদি এখানে থাকে, এখানেই হবে, ঠিক আছে, উইথ লিটল প্রিপারেশন। আর যদি কেউ একদম ফার্স্ট প্রিপারেশন নেয়, তাহলে দেখা যায় তার রিজিক এখানে না থাকলে তার কখনোই হবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমরা এমসি পার্ট ওয়ান এক্সামটা দিব, হ্যাঁ, এখানে দেওয়ার পর আমাদের যে কস্টিং বলেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের, যেটা আইডিয়া নিয়েই আমাদের এই পথ হতে আসতে হবে। দেখেন, আমি প্রথমে আপনি কি করবেন, আপনি ইলিজিবিলিটি চেক করবেন যে আপনার মেডিকেল কলেজের নামটা আসলে ওদের রেজিস্টার বুকে রেজিস্টার করা আছে কিনা, ঠিক আছে। চেক করার পর ম্যাক্সিমাম মেডিকেল কলেজে বাংলাদেশে রেজিস্টার করা আছে, কিছু নিউ হয়তো নাই, সেটা আপনি চেক করবেন। অথবা ওয়ে থাকে যে আপনি তাদের সাথে মেইল করবেন, মেইল করার পরে তারা আপনার মেডিকেল কলেজে সেই ডকুমেন্টগুলো চাবে, আপনি মেডিকেল কলেজে যোগাযোগ করবেন, দেওয়ার পর সেটা আপনি চেক করে ফেলতে পারবেন, ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি করবেন ইপিক ভেরিফিকেশন। আমাদের কাছে অনেক মেসেজ আসে ইপিক ভেরিফিকেশন নিয়ে। তো ইপিক ভেরিফিকেশনটা আমরা হচ্ছে একটা সেপারেট ভিডিও দিয়েছি। আর আমাদের যারা আমাদের যারা গ্রুপে আছে, আমাদের মেন স্টুডেন্ট যারা আছে, আমরা সেসব ডক্টরদেরকে পার্সোনালি চেষ্টা করি যে তাদের হেল্প করার জন্য, ঠিক আছে। তো ইপিক ভেরিফিকেশনে আপনি কি, আপনার লাগবে হচ্ছে $130, এটা হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে। তো হিসাব করলে প্রায় 12-13 হাজার টাকার মতন পড়ে। ওটা হচ্ছে আপনার প্রথমে দিতে হবে। ইপিক ভেরিফিকেশন মানে আপনার ছবিটা, আপনার ছবিটা দেখে আপনাকে ভেরিফাই করবে, সাথে পাসপোর্ট, এই দুটো জিনিস আপনাকে ভেরিফাই করবে, এটা মানে ইপিক ভেরিফিকেশন। এরপর আপনি করবেন ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন। ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন মানে হচ্ছে আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা আছে,
ঠিক আছে, সেই সার্টিফিকেটটা তারা ভেরিফাই করবে, এটা আমরা মেডিকেল কলেজে পাঠাবে। আপনি প্রত্যেকটা সার্টিফিকেট আপনি ওটাই দিলেই হচ্ছে, আপনার সবগুলো লাগবে না। কিন্তু আপনি যদি চান যে আপনি আরো সার্টিফিকেট ভেরিফাই করে রাখতে চান, প্রত্যেকটার জন্য আপনাকে 100 USD করে দিতে হবে। ঠিক আছে, তো এটা আপনার মেডিকেল কলেজে ভেরিফিকেশন যাবে, যাওয়ার পরে আমাদের মেডিকেল কলেজগুলো তো মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ। আমাদেরকে ফোন দিতে হয়, অফিসে ফোন দিতে হয়, দেওয়ার পরে তারা যখন রিপ্লাই করবে যে না, সে আমাদের স্টুডেন্ট, তার সার্টিফিকেট ঠিক আছে, তখন আপনার এই ভেরিফিকেশনটা হয়ে যাবে। এটা আপনাকে ফলো আপ করতে হবে মেডিকেল কলেজে। ঠিক আছে, তো এরপর স্টেপ হচ্ছে, যখন আপনাকে মাই ইন্টেল, ওরা যখন আপনাকে ইপিক ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন করে ফেলবে, ওরা আলাদা একটা প্রতিষ্ঠান, তখন তারা এএমসির কাছে পাঠিয়ে দিবে। তো এই রিপোর্টটা আপনি এএমসি কাছে পাঠাবেন। পাঠানোর পর আপনার কি করবেন, এএমসি পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হচ্ছে তারা আপনার একটা প্রোফাইল তৈরি করবে, যে এটা এটা হচ্ছে আপনার প্রোফাইল, এবং আপনাকে ওরা একটা নাম্বার দিবে। ঠিক আছে, এএমসি নাম্বার বলে সেটাকে। আপনি যখন সেই এএমসি নাম্বারটা পেয়ে যাবেন, 648 AUD আপনি পে করার পর, তখন আপনি পিয়ারসন ভিউতে আপনি আপনার এক্সামটা বুকিং করবেন। পিয়ারসন ভিউ আরেকটা প্রতিষ্ঠান, যারা এক্সাম টেকার, তারা শুধু পরীক্ষা নেয়, তারা অনেক এক্সাম নেয়। ঠিক আছে, তো তাদের কাছে আপনি পরীক্ষা সিট বুকিং করবেন। পরীক্ষা সিট বুকিং করতে আমাদের এখন পরীক্ষা ফি হচ্ছে 2920 AUD, সাথে আপনার কার্ড চার্জ লাগবে $28। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল বাংলাদেশি টাকায় 2,35,000 থেকে 2,40,000 টাকা পরীক্ষার ফি। ঠিক আছে, তো আপনি এরপর এমসিকিউ পাশ করে ফেললেন, করার পর ক্লিনিক্যালের ফি হচ্ছে 3,000 AUD। ক্লিনিক্যালের সেন্টার শুধুমাত্র মেলবোর্নে আছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছে, আর কোথাও নেই। আর আপনি যদি ইন পার্সন দেন তাহলে 3,000, আর যদি আপনি অনলাইনে দিতে চান তাহলে হচ্ছে 3,400। অনলাইনে সবাই দিতে পারে না, যদি একদম কারো কোনো ভ্যালিড রিজন থাকে, কোনোভাবেই ভিসা পাচ্ছে না, অথবা কেউ হচ্ছে কারো কোনো ফিজিক্যাল ইস্যু থাকে, কেউ সিক থাকে, তাহলে ওটা একটা ক্রাইটেরিয়া আছে, ওটার আন্ডার যদি আপনি পড়ে যান তাহলে আপনি অনলাইনে দিতে পারবেন। আচ্ছা, আপনারা যারা হচ্ছে আনমিউট করে আছেন, একটু কাইন্ডলি মিউট করবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে, আপনি এএমসি পার্ট 1 দেওয়ার পর আমি বলেছিলাম অনেকগুলো পাথওয়ে আপনার ওপেন হয়ে যায়। আপনি ক্লিনিক্যাল দিতে পারেন, এটা একটা ওয়ে। এরপরে আপনি বললেন যে না, আমি ক্লিনিক্যাল করব না, আমি ক্লিনিক্যাল দিব না, আপনি হসপিটাল পাথওয়েতে যাবেন না, আপনি যাবেন জিপি পাথওয়েতে। তখন আপনি পেস্কি দিতে পারেন। পেস্কি নাথিং এলস, ইটস আ ভাইবা। আপনি আপনার বাংলাদেশে বসে আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে আপনি এক্সামটা দিতে পারেন। এটার ফি হচ্ছে 2,400 AUD। এটা ওরা আপনাকে আধা ঘন্টা 40 মিনিটের একটা ভাইবা হবে, আপনাকে জব অফার নিয়ে আসতে হবে একটা জিপি সেন্টার থেকে। তারপরে আপনি এই ভাইবাটা দিতে পারেন, দেওয়ার পরে আপনি জিপি হিসেবে ওখানে যেতে পারবেন। তাহলে আপনার এমসি ক্লিনিক্যালটা স্কিপ করা যাচ্ছে। এবার মনে করেন আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, অথবা আপনি আম, মানে বাংলাদেশেই থাকেন, কিন্তু আপনি চাচ্ছেন না, আপনি পেস্কিও দিবেন না, আপনি ক্লিনিক্যালও দিবেন না, আপনার তো ধৈর্য নাই, কিন্তু আপনার অনেক টাকা আছে। টাকা থাকলে তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি WBA দিবেন, হ্যাঁ। WBA, আচ্ছা, এখানে আমি WBA হচ্ছে একটা অ্যাসেসমেন্ট, যেটা কিনা আপনাকে হচ্ছে ক্লিনিক্যাল এবং পেস্কিটা স্কিপ করা যাবে। ঠিক আছে, এটা আপনাকে হচ্ছে অ্যাসেসমেন্টটা করবে কিছু নির্দিষ্ট হসপিটাল আছে, ওই হসপিটাল গুলাতে হচ্ছে ওরা এটার অ্যাসেসমেন্ট করে। তো ওই অ্যাসেসমেন্ট আপনাকে করতে হবে। আপনার টোটাল প্রোগ্রামে হচ্ছে, সরি, আমার এখানে লেখাটা একটু হচ্ছে আম, কম হয়েছে, এটা টোটাল প্রায় 8,500 থেকে 12,000 AUD হবে। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে আপনার লাগবে। পুরো প্রথমে অ্যাসেসমেন্ট করবেন, যেটা আমি দিয়েছি 1,070, ওটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফি। আপনি আপনার জিনিস কাগজপত্রগুলো অ্যাসেস করাবেন। অ্যাসেস করার পর আপনি যে প্রোগ্রামটা নিবেন WBA, এটা ওদের আন্ডারে আপনাকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে আপনি ওখানে কাজ করবেন অ্যাজ এ ট্রেনি। আমাদের যেরকম ট্রেনি থাকি না আমরা আমাদের দেশে, FCPS ওরকম কিছু পে আপনাকে ওরা করবে। তো ওটার জন্য হচ্ছে আপনি প্রায় 12,000 AUD আপনাকে পে করতে হবে। ঠিক আছে, ওইটা দিয়ে করার পর আপনি WBA অ্যাসেস করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার আর এএমসি ক্লিনিক্যালও দিতে হচ্ছে না, পেস্কিও দিতে হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই এই পাথওয়ের কস্টটা।
হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে এক্সাম কোথায় দেওয়া যায়। আমাদের অনেক অনেক কোশ্চেন আছে যে আমরা এক্সাম কোথায় দিব। আপনি তো সবকিছু বললেন, বাংলাদেশে এক্সাম দেওয়া যায় না, পার্ট ওয়ান, বাংলাদেশে কোনো সেন্টার নেই। হ্যাঁ, তো বাংলাদেশের নিয়ারেস্ট সেন্টার হচ্ছে দিল্লিতে আছে, ইন্ডিয়াতে প্রায় 6-7টা সেন্টার আছে, পাকিস্তানে আছে, মায়ানমারে আছে, শ্রীলঙ্কাতে আছে, থাইল্যান্ডে আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, এগুলো পপুলার সেন্টার। তবে বাংলাদেশে যদি আপনি থাকেন, আপনাকে অস্ট্রেলিয়াতে তো অবশ্যই আছে, মানে মোটামুটি সব বড় কান্ট্রিতেই আছে। কোন কোন জায়গায় এক্সাম সেন্টার আছে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে। আর প্রতি বছরের সবগুলো মাসে এক্সাম হয়, শুধু ডিসেম্বর জানুয়ারিতে কোনো এক্সাম হয় না। মাসে হচ্ছে আপনার 6 দিন পরীক্ষা হয়। ঠিক আছে। ওই 6 দিন টানা টানা সপ্তাহের প্রতিদিন এরকম টানা 6 দিন পরীক্ষা হবে। প্রতি মাসেই পরীক্ষা হয়, ডিসেম্বর জানুয়ারি ছাড়া। আচ্ছা, এবার যেটা হচ্ছে, বাংলাদেশে তো সেন্টার নিয়ে বলে দিলাম। এখন আপনি কোথায় পরীক্ষা দিবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি কোথায় আছেন, যদি আপনি বাংলাদেশে থাকেন তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কম খরচে যাবেন, এটা একটা চিন্তা করতে হবে। দ্বিতীয় চিন্তা করতে হবে কোন এক্সাম সেন্টারটা আপনার জন্য সুইটেবল হয়। ঠিক আছে, আপনি কোথায় গেলে সহজে ভিসা পাবেন। ভিসা ইস্যু বাংলাদেশে এখন অনেক বেশি, যেহেতু বাংলাদেশে একটা পলিটিক্যাল আনরেস্ট চলছে। তো ভিসা ইস্যু অনেক ইম্পর্টেন্ট। আপনি সবচেয়ে খোঁজ নিবেন যে আপনার ওই টাইমে, যেই টাইমে আপনি পরীক্ষা দিবেন, কোন কোন আহ, দেশ আপনাকে সহজে ভিসা দিচ্ছে। ঠিক আছে। তো আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আমি যখন পরীক্ষায়, আমার প্রথমে সেন্টার ছিল দিল্লিতে, তো অল অফ এ সাডেন দিল্লিতে আমাদের সাথে দিল্লির একটা ঝামেলা হয়ে গেল ইন্ডিয়ার। ওরা, আমি ভেবেছিলাম যে আচ্ছা ওরা মনে হয় হয়তো খুলে দিবে, বাট ওরা একটা টাইমে ওরা ঘোষণা দিল যে না, কোনোভাবেই ভিজিটর টুরিস্টদের জন্য ভিসা দিবে না। তো তখন আমি আমার সেন্টারটা মালয়েশিয়াতে চুজ করেছিলাম। কারণ মালয়েশিয়া আমি তখন জেনেছিলাম মালয়েশিয়া 5 দিনের মধ্যে ভিসা দেয়। আর থাইল্যান্ডও তখন ভিসা দেয়, বাট থাইল্যান্ড যেটা করছিল তখন 1 মাস 1.5 মাস সময় লাগছিল। তখন আমি ভেবেছি যে 1 মাস 1.5 মাস পর যদি তারা আমাকে রিজেক্ট করে দেয়, তখন তো আমার অনেকগুলো সময় চলে যাবে। তো আমি তখন মালয়েশিয়া চুজ করেছিলাম। সিঙ্গাপুরও ভালো, সিঙ্গাপুরও শর্টেস্ট টাইমে ভিসা দেয়, বাট সিঙ্গাপুর আমি চিন্তা করেছিলাম একটু কস্টলি হবে। তো আমি সিঙ্গাপুরটা তখন বাদ দিয়ে মালয়েশিয়াতে দিয়েছিলাম। ঠিক আছে। মালয়েশিয়া সেন্টারটা খুবই ভালো, আর সিঙ্গাপুর সেন্টারটাও ভালো। আপনি যেটা আপনি চুজ করতে পারেন বর্তমানে বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, থাইল্যান্ডে কিছু ভিসা ইস্যু আছে, ওগুলা জেনে নিতে পারেন আপনি যেই টাইমে পরীক্ষা দিবেন। এটা হলো এক্সাম সেন্টারের কথা। হুম। আর ক্লিনিক্যালের কথা তো বলে দিলাম যে আপনি এই প্রসেসগুলো আছে, এরপরে আপনি কিভাবে পরের প্রসেসে যাবেন। আপনি এই 3টা পাথওয়েতে আপনি যেতে পারেন, ক্লিনিক্যাল দিতে পারেন, পেসকে দিতে পারেন, WBA দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবার সবার কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে যে আমি এএমসি MCQটা পাশ করলাম। হ্যাঁ, করার পর কি করব। দেখেন, আমি ফার্স্টেই বলেছি আপনি একটা কঠিন এক্সাম দিবেন। অনেক মানুষ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, যেহেতু এএমসি একটা কঠিন এক্সাম, আপনাকে স্ট্রাকচারাল ওয়েতে আপনি প্রিপারেশন নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু আপনাকে টেকনিক্যাল ওয়েতে প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ আপনি কঠিন এক্সামটা পাশ করতে পারবেন না। পারবেন, হয়তো একবারে পারা যায় না, দুবারে দেয়া লাগতে পারে, 3বারে দেয়া লাগতে পারে, অনেক অনেক মানুষ দেয়। তারপর সেটা হচ্ছে যে অনেকগুলো টাকার একটা চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে কিছু গাইডলাইন থাকে যেগুলো আপনার পেইড থাকে। আপনি এতগুলো পেইড গাইডলাইনের সাবস্ক্রিপশন কেনাটা আপনার জন্য ডিফিকাল্ট। আরেকটা জিনিস হচ্ছে, আপনি একদম অর্গানাইজ করে যখন প্রিপারেশন নিতে যাবেন তখন আপনার অনেক সময় লাগবে। বাট আপনি যদি অ্যাসিস্ট্যান্সি নিয়ে নেন, হ্যাঁ, একটা অর্গানাইজ কোচিং যারা কিনা আপনাকে ভালো নলেজ দিতে পারবে রিগার্ডিং এএমসি, তাহলে আপনার এই জার্নিটা টাফ হবে না, সহজ হবে। ঠিক আছে। আমরা 3জন মেন্টর আছি, আমরা 3জনের যে সাফিসিয়েন্ট নলেজ, আমরা যে যতটুকু হার্ডেল ফেস করেছি, আমাদের স্ট্রাগল ছিল, সেগুলো যখন আমরা আপনাদেরকে বলবো, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব, আপনাদের সহজ হবে। কারণ হচ্ছে দেখেন, অনেক রিনাউন্ড কোচিং আছে যাদেরকে আপনি রিচ করতে পারবেন না। আপনি কিনবেন, ও ভর্তি হবেন, বাট আপনি তাদের সাথে কন্ট্যাক্টই করতে পারবেন না। সো ইটস নট অ্যান এক্সাম, ইটস আ গাইডলাইন। ঠিক আছে, আপনি একটা হোমলি আপনাকে ফিল করতে হবে যে না, আপনি কাদের কাছে কোচিং করছেন, কাদের কাছে আপনি পড়ছেন, আপনি তাদেরকে রিস্ক করতে পারছেন কিনা। তো আমাদের এটা একটা আমাদের জন্য সহজ জিনিস যে আমাদেরকে মানে আপনাদের জন্য আপনারা ব্লেসড যে আপনারা আমাদেরকে রিস্ক করতে পারছেন। আমি যখন ইপিক করতে গিয়েছিলাম, আমার ইপিকে আমি ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন আমার হয়ে গেছে, কিন্তু আমার পোর্টফোলিওটা হচ্ছিল না, আমাকে এমসি নাম্বার দিচ্ছিল না। আমি 3 মাস বসে থাকলাম।
তখন আমার খুব হোপলেস লাগছিল, আমি কি করব কি করবো, আমি কোনোভাবেই আমি পারছিলাম না। আমি কার কাছ থেকে বুদ্ধি নিবো, আমি কোনোভাবে আমার এটা আমি ভেবেছি না আরে বাদ, এটা হয়ে হবে না, আর আমার যা গেছে 230 টাকা, এটা আমার গচ্ছা গেছে। বাট হঠাৎ করে একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, আমি ওই ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া তো বেশি, ভাইয়া বলে ভাই আমি তো অনেকদিন আগে করেছি, আমি ভুলে গেছি। আমি বললাম ভাইয়া তাহলে আপনার পোর্টালে একটু ঢুকে দেখেন না আপনি কি করেছেন, মানে যাই হোক আল্লাহ রহম করেছে, অত বড় ভাইয়াটা এসেছিল, আমি ঢোকার পরে তখন আমার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা এটা করতে হবে, তখন আমি ওইটা ঠিক করতে পেরেছি। তো আপনাদের জন্য এটা একটা ব্লেসিংস যে আপনারা আমাদেরকে পাচ্ছেন। আমরা আমাদের মানে কিউমুলেটিভ নলেজ দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আপনি যখন চিন্তা করবেন যে আমি 3 বছর প্রিপারেশন নিব না, আমি 6 মাস 1 বছর প্রিপারেশন আমি একটা এমসি কমপ্লিট করব, ঠিক আছে, তো আপনি তখন আপনাকে আসতে হবে অর্গানাইজড ওয়েতে। আদারওয়াইজ আপনি যদি না করতে না পড়েন, তাহলে আপনার দেখা যাবে পরীক্ষাটা আপনার জন্য টাফ হবে, আপনার কনফিডেন্ট থাকবেন না আপনি, তো আপনার। আর আমাদের কোচিংটা যেটা, আমরা এটা একটা আসলে খুব অ্যাফোর্ডেবল, আমরা খুব অল্প টাকায় হচ্ছে আপনাদেরকে এই টিউশনটা দিচ্ছি। এটা কারণ হচ্ছে আমাদের টার্গেট নট অনলি যে আমরা একটা বড় ব্যবসা করব, ব্যবসায়ী হয়ে যাব, কোটিপতি হয়ে যাবো, ব্যাপারটা এরকম না। আমরাও আপনাদের মতোই আছি, আমরা একই রাস্তায় আছি, একই পাথওয়েতে আছি, হয়তো আমি 2 কদম আগে আছি, আপনারা 2 কদম পিছিয়ে আছেন, দ্যাটস ইট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন আমরা যারা পরীক্ষা মানে পড়াশোনা করেছি, দেখা যেত আমি হচ্ছে মেডিসিনে অনেক ভালো, ঠিক আছে, সার্জারি আমি কিছুই বুঝি না, অথবা আমি কাহিনীতে খুব ভালো, হ্যাঁ, কিন্তু আমি পেডিয়াট্রিক্স কিচ্ছু বুঝি না। তো আহ, এখন একজন মানুষের পক্ষে তো সে সবকিছুতে ভালো হবে না, তাই না? আর যারা হয় তারা তো আচ্ছা এক্সট্রা, মানে কি বলবো, এক্সট্রা, এরা আসলে মানুষ না, এরা ইনহিউম্যান, ঠিক আছে, অন্য কিছু। তো এখন হচ্ছে আমাদের যেটা, আমরা 3 জন যেহেতু আছি, আমি একটাতে একটু আমার আমার কিছুটা নলেজ আছে, আবার আমি একটা টপিক দেখলে খুব ভয় পাই, তো আমরা 3 জন আমাদের বেস্ট টপিক গুলা, বেস্ট স্ট্রেংথ যেগুলো আমাদের যার ভালো, সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। সো এটা আপনাদের জন্য আরেকটা গুড পার্ট আমাদের এই এএমসি বুস্টার কোচিং এর। তো আশা করবো যে আমরা আপনাদেরকে এই ব্যাপারে অনেক হেল্প করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস, আমাদের যে সেকেন্ড ব্যাচটা টিউলিপ ব্যাচ, এই ব্যাচটা আম, আমরা হচ্ছে শুরু করব। আমাদের হচ্ছে এই ইয়েটা, অ্যাডমিশনটা আজকে থেকে শুরু হয়ে যাবে। আর আমরা হচ্ছে এরপরে আমরা কয়েকটা ফ্রি ক্লাস নিব, যেটা আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আমাদের আরো এমসি বুস্টার গ্রুপে কিছু আছে ফ্রি ক্লাস, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা হচ্ছে আরো কিছু কোশ্চেন মানে ক্লাস নিব, যেটা আপনাদের হেল্প করবে। আচ্ছা, আপনাদের এর মাঝখানে কি কোনো কোশ্চেন আছে কি না, আপনারা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি হচ্ছে সেগুলো আনসার দিচ্ছি। আর এই আম, চারটা আপনাদেরকে বলে যাই, সেটা হচ্ছে আপনি এমসি পার্ট 1 কমপ্লিট করে ফেললেন, করার পর আপনি যদি চান যে আমি হচ্ছে এখন জব করতে চাই, ইন দ্য মিন টাইম আমি ক্লিনিক্যালের প্রিপারেশন নিব, তখন আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা দিবেন। পিটি দিতে পারেন, ওইটি দিতে পারেন, আইএলটিএস দিতে পারেন। আইএলটিএস আপনাকে একাডেমিক দিতে হবে, ওভারঅল সবগুলা ব্যান্ডে 7 থাকতে হবে, পিটিতে আপনাকে 66 পেতে হবে সবগুলাতে, আর ওইটিতে আপনাকে বি পেতে হবে, ঠিক আছে। এরপর আপনি জব অফার নিয়ে আসবেন, যদি জব অফার আপনি পান, তাহলে আপনি লিমিটেড রেজিস্ট্রেশন পাবেন ফর 3 ইয়ার্স। এরপর 3 ইয়ার্স এর মধ্যে আপনি কমপ্লিট করলেন ক্লিনিক্যালটা, করে আপনি জিএমসি রেজিস্ট্রেশন পেয়ে গেলেন, ঠিক আছে। সো দিস ইজ দ্য পাথওয়ে অফ এমসি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে করতে পারেন, অথবা আনমিউট করে করতে পারেন, আমরা 2 থেকে 3 মিনিট কোনো কোশ্চেন নিব। আসসালামু আলাইকুম আপু, একটা কোশ্চেন ছিল। জি জি আপু। আপু, এমসি মানে জব অফার গুলা কি মানে বছরের নির্দিষ্ট কোনো টাইমে হয় যে, মানে এটা বোঝার জন্য যে মানে কোন টাইমে আসলে এমসি দিলে দেখা যায়, যদি বছরে একবার বা দুইবার যদি অ্যাপ্লাই করা যায়, মানে কোন টাইমে অ্যাকচুয়ালি এমসি পার্ট ওয়ানটা দিলে জব অফার গুলার জন্য মানে অ্যাপ্লাই করা ইজি হয়। আচ্ছা, থ্যাংক ইউ আপু ওয়ান কোশ্চেন করার জন্য। জব
আচ্ছা, এটা হচ্ছে যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে ওদের হচ্ছে ক্যাম্পেইন থাকে কিছু, হ্যাঁ। তো দেখা যায় হচ্ছে এপ্রিলে ওদের একটা ক্যাম্পেইন থাকে যেটা জুন পর্যন্ত যায়। আরেকটা ক্যাম্পেইন ওদের শুরু হয় হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে। তো এই দুইটা ক্যাম্পেইন থাকে, এই ক্যাম্পেইনেই হচ্ছে বেশিরভাগ জব হয়, বাট সারা বছরই জব হয়। হ্যাঁ, সারা বছরই আপনি অ্যাপ্লাই করে যাবেন, কিছু কিছু করে অ্যাপ্লাই করে যাবেন, সবসময় জব ওরা সার্কুলার দিতে থাকে, বাট ক্যাম্পেইন গুলোতে বেশি জব হয়। ঠিক আছে। আচ্ছা, আর একজন লিখেছে ডাব্লিউবিএ দেওয়ার পরে কি জব পাওয়া যাবে? অবশ্যই ডাব্লিউবিএ দেওয়ার পর আপনি জেনারেল রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে ডেইলি 3 to 4 আওয়ার পড়ার পর 5 মান্থসে কি এএমসি ক্র্যাক করা পসিবল কিনা। আচ্ছা, আহ এখন এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমার ক্লিনিক্যাল নলেজ অথবা আমার যে ব্রেইন আছে, আমি যতটুকু মেমোরাইজ করতে পারি, যতটুকু জিনিসটা বুঝে পড়তে পারি, অনেকে আছে 2 ঘন্টা 1 ঘন্টা পড়লেই ওই জিনিসটা পড়তে পারে, কিন্তু আবার কিছু কিছু মানুষের হচ্ছে 5-6 ঘন্টা লেগে যায়। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ। তো আমি যেহেতু আমরা কয়েকজন একসাথে পড়েছিলাম, আমাদের হচ্ছে একটা গ্রুপ ছিল, আমরা হচ্ছে আর এএমসি তে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার, আপনি একা পড়তে গেলে এটা অনেক কঠিন হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই পার্টনার নিয়ে পড়লে সবচেয়ে ভালো, আপনি জিনিসগুলো আপনার জন্য সহজ হবে। তো আমি প্রথমের দিকে এরকম 3-4 ঘন্টা পড়তাম। হ্যাঁ, 3-4 ঘন্টা। আমি টোটাল আমার প্রিপারেশন ছিল 7 মাসের একটা প্রিপারেশন ছিল। আমি প্রথম 4 মাস 5 মাস যেটা করেছি, 3-4 ঘন্টা 5 ঘন্টা পড়েছিলাম। পরীক্ষার আগের 1 থেকে 1.5 মাস আমি হচ্ছে প্রায় 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেছি। ঠিক আছে। এটা একটা কারণ ছিল, কারণ হচ্ছে যেহেতু আমি জব করতাম, আমি হচ্ছে সময় পেতাম না, আমি টায়ার্ড থাকতাম অনেক, খুব বেশি পড়তে পারতাম না, মাঝে মাঝে আমার 2-1 দিন মাঝে মাঝে পড়তে পারতাম না, মিস হয়ে যায়, তো স্বাভাবিক হবেই। আর একটা হচ্ছে যে আমি পাশ করেছি অনেক আগে, মাঝখানে আমার অনেক দিন হচ্ছে কোনো পড়াশোনার সাথে অ্যাটাচমেন্ট ছিল না। তো যার কারণে হচ্ছে আমি আমার একটু আগে জিনিসগুলো রিক্যাপিচুলেট করতে আমার সময় লেগেছে, তো আমি এরকম টাইমে পড়েছি। বাট আপনি যদি কনফিডেন্টলি এক্সামটা দিতে চান, আপনার পরীক্ষার আগে আপনাকে একটা মিনিমাম 1 মাসের একটা সময় বের করতে হবে, যে সময়ে আপনি প্রায় 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবেন। এর আগে আপনি 3-4 মাস হচ্ছে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা পড়তে পারেন। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। আর একজন কোশ্চেন করেছে এএমসি পার্ট 1 পাশ করার পর বিডি থেকে জব এক্সপিরিয়েন্স কত ইয়ার্স হলে জব পাওয়া ইজি হয়। আচ্ছা, উম ওরা 3 ইয়ার্স কথা বলে একটা, যে 3 বছর, 3 বছর থেকে এর বেশি, এটা একটা কথা বলে যে মিনিমাম 3 বছর যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হচ্ছে ওরা সেটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে, এটা একটা। আর হচ্ছে আপনার রিসেন্সি অফ প্র্যাকটিস থাকা লাগবে, কোনো ক্লিনিক্যাল গ্যাপ থাকা যাবে না। রিসেন্সি অফ প্র্যাকটিস মানে হচ্ছে ধরেন হচ্ছে আপনি যখন জব অ্যাপ্লাই করছেন তার 1 থেকে 1.5 বছর, তার আগের 1-1.5 বছর আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ওই সময় আপনাকে কোনো ক্লিনিক্যাল আপনি প্র্যাকটিস করেছেন ওটা থাকতে হবে। অবশ্যই এগুলো সবকিছুকে ওভারকাম করার হচ্ছে ইয়ে আছে, আপনি সিপিডি আওয়ার্স আছে, তারপরে হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট আছে, আপনি অনেক কিছুই করতে পারেন। ঠিক আছে। বা 3 বছরের কথা ওরা বলে। হুম। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আমার পার্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আচ্ছা, আমি আমার এএমসি জার্নি নিয়ে একটা বলি, সেটা হচ্ছে ফার্স্টে আমার প্ল্যান ছিল আমি প্ল্যাব দিব। তো প্ল্যাব দেওয়ার জন্য আমি ওইটি পড়েছিলাম। ওইটি পড়ার পর আমি ওইটি মকও দিয়েছি, বাট আমি যখন পরীক্ষা দিব, আমার তখন ছোট বেবি ছিল, আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার একটু ডিলে করছিলাম, আমার সাথে যারা পড়তো তারা পরীক্ষা দিয়ে প্ল্যাব বুকিং করে ফেলেছে, তো প্ল্যাবের সিটটা তো অনেক হুট করে ছাড়ে, এই উইদিন 1 আওয়ার 2 আওয়ার ওই সিটগুলো শেষ হয়ে যায়। তো পরে দেখা যায় হচ্ছে পরে দেখা যায় হচ্ছে আপনার আমি আর সিট পাইনি। তো আমি চিন্তা করলাম যে না, আমার প্ল্যাব নিয়ে এত ইয়ে করা যাবে না, আমি তাহলে এএমসি দিই। তো তখন সবাই আমাকে ভয় দেখাচ্ছিল, না আমার আশেপাশে আমি কাউকে চিনতাম না যারা এএমসি দিবে। তখন আমি একটু গুগলে সার্চ করি, ফেসবুকে সার্চ করি, ইউটিউবে সার্চ করে করে একটু একটু করে জানার চেষ্টা করি। তো
তো তখন হচ্ছে আমি অনেক কোচিং সম্পর্কে জানলাম, বাট আমি হচ্ছে কোচিংটা না, আমি হচ্ছে নিতে পারছিলাম না। আমার হচ্ছে কোচিং নিয়ে আমার ভয় লাগছিল, কারণ কোচিং এর যে অনেক টাকা লাগে কোচিং, এটা এক নম্বর কথা। তারপরে কোচিং এর হচ্ছে একটা টাইম ফ্রেম থাকে যে অমুক সময় থেকে অমুক সময়। তারপরে এত কিছুর জন্য আমি হচ্ছে ওটা বাদ দিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে পরে আমি এমসি দিতে আসলাম। সো এটা আমার জন্য ভালো ডিসিশন ছিল যে এমসিটা আমার জন্য সহজ হয়েছে। আমি কোনো কোচিং করিনি তখন, বাট আমার আমার হচ্ছে অনেক বেশি ডেডিকেশন ছিল। আমি পাশ করেছিলাম অর্গানাইজড ওয়েতে এটা। বাট সবাই যে পাশ করবে উইদাউট কোচিং, ব্যাপারটা তা না। অ্যাসিস্ট্যান্সি নিলে আমার জিনিসটা আরো সহজ হতো, আমি অনেক কনফিডেন্টলি এক্সামটা দিতে পারতাম। আমি অনেক ভয় ভয় এক্সামটা দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে একজন কোশ্চেন করেছে, আপু এমসি পার্ট ওয়ানের পর ডিপেন্ডেন্সিতে থাকলে জব পাওয়া যায় কিনা? হ্যাঁ, জব পাওয়া যায় আপু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সিপিডি আওয়ার্স দেন। আচ্ছা, সিপিডি আওয়ার্স এর ব্যাপারে ভাই অথবা আপু, সিপিডি আওয়ার্সটা এখনই আপনার যে ব্যাপারটা লাগবে, ব্যাপারটা এরকম না। সিপিডি আওয়ার্স হচ্ছে আপনি খুব সহজ সিপিডি আওয়ার্স পাওয়াটা। আপনি পরে যে কোনো ওয়েতে এটা কমপ্লিট করতে পারবেন। আপনি যখন আমাকে আমাকে আমি এখন একটা অ্যাসিস্ট্যান্সি নিচ্ছি রিগার্ডিং জব, তারাও আমাকে সিপিডি আওয়ার্স দিচ্ছে, যদিও আমার সিপিডি আওয়ার্স লাগছে না। সিপিডি আওয়ার্স নেওয়ার জন্য অনেক কিছু আছে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আজকের কোশ্চেনটা আমাদের এর পরের স্পিকার হচ্ছে ডক্টর সাদিয়া রহমান তিথি। তো তিনি আপনাদেরকে এমসি পার্ট ওয়ান সম্পর্কে বলবেন। ঠিক আছে। আচ্ছা, স্যালারি কথাটা আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, সরি। আপনাদের হচ্ছে আরেকটা কোয়ারিজ থাকে যে আমাদের স্যালারিটা কেমন হবে। স্যালারি স্ট্রাকচার হচ্ছে এটা, যে আপনি অ্যাকর্ডিং টু পজিশন 60 to 130 K পার ইয়ার, এতটুকু হচ্ছে আপনার স্যালারি, মানে অনেক হিউজ। আপনি যতটুকু স্পেন্ড করবেন ওটা আপনার এক মাসেই উঠে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলবে ডক্টর সাদিয়া রহমান তিথি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সাদিয়া রহমান। আমি এমবিবিএস পাস করেছি ওসমানী মেডিকেল কলেজ থেকে। আর এএমসি পার্ট ওয়ান ক্লিয়ার করেছি আমরা আসলে তিনজনই একসাথে ক্লিয়ার করেছি মেতে 2025-এ। আর বর্তমানে আমি হচ্ছে এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি গ্যাস্ট্রোএন্টারোলজিতে। এতক্ষণ মোটামুটি আমার মনে হয় আপনারা এএমসি রিলেটেড যে পাথওয়ে গুলো আছে সবগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আপনাদের হয়ে গেছে। প্লাস কোনটা আপনারা চুজ করবেন সেটা সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত মতামত। আমরা জাস্ট এখানে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনি এএমসি কেন চুজ করতে পারেন, বা যেহেতু এএমসি জিনিসটা হচ্ছে শুধু যে ম্যাটেরিয়াল গুলা হ্যাপিসার তা না, ম্যাটেরিয়াল ছাড়াও ওদের যে গাইডলাইন বলেন এবং পরীক্ষার যে পাথওয়ে গুলা অথবা হচ্ছে জবের যে পাথওয়ে গুলা সবগুলো একটু কমপ্লিকেটেড। আর তাছাড়া এমসি নিয়ে হচ্ছে বাংলাদেশে আমরা ডাক্তার এটা নিয়ে খুব একটা রিসার্চ করি না, কারণ বাংলাদেশে আমি যেটা দেখছি যে আমাদের ডাক্তারদের মধ্যে একটা একটা হাইপ চলে সবসময়। একটা সময় ছিল এমবিবিএস এর পরে বিসিএস অথবা এফসিপিএস অথবা কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং, তারপর একটা হাইপ উঠলো যে প্ল্যাব, তারপরে একটা হাইপ উঠলো যে ইউএসএমএলই, কিন্তু মাঝখান দিয়ে এএমসি টা বাদ পড়ে যায়। তো আমি যখন একদম ইন্টার্নশিপ শেষ করে এএমসি রুটে যাব চিন্তা করেছিলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি কোথায় আসলাম, মানে কোনো একটা সিঙ্গেল আমি কোনো আইডিয়া পাই নাই কোনো। এখন যেরকম ওয়েবিনার হচ্ছে বিভিন্ন ইউটিউবে আছে, কিন্তু আমি তখন ফেসবুক থেকে শুরু করে ইউটিউব কোথাও আমি কোনো গাইডলাইন পাই নাই। সেটা হোক পাথওয়ে হোক ম্যাটেরিয়ালস হোক, আমি কিছুই জানতাম না। আমি শুধু জানতাম একটা হ্যান্ডবুক আছে, ওই হ্যান্ডবুকটা পড়তে হবে, এটুকুই জানতাম। কিন্তু রিকলস কি জিনিস এবং আমার জন্মতাক বইটা কি জিনিস এগুলো আমি কিছুই জানতাম না। তো তখন খুবই মন খারাপ হয়েছিল যে এত কিছু প্ল্যাব সম্পর্কে এত এত গ্রুপ আছে, কিন্তু এমসি এত বড় একটা জিনিস এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কাউকে জিজ্ঞেস করলেও কিছু বলতে পারে না। সবাই বলতো আমাকে যে প্ল্যাবেই যাও প্ল্যাবেই যাও। কিন্তু পরে আস্তে আস্তে সিনারিও চেঞ্জ হওয়া শুরু করলো, যে প্ল্যাবে জব স্যাচুরেটেড হওয়া শুরু করলো, তারপরে এমআরসিপি আসলো, এমআরসিএস আসলো। এখন রিসেন্টলি ওইখানে যখন হয়তো জব স্যাচুরেটেড, তখন বাংলাদেশের মানুষের হাইপ উঠছে এমসি নিয়ে। সো যেহেতু আমরা অনেকটুকু স্ট্রাগল করে আসছি এখানে, বা ধরা যায় একদম জিরো থেকে আমরা শুরু করেছি, যে প্রতিটা ইনফরমেশন নিজেদের ঘেটে ঘেটে বের করা লাগছে। হয় আমরা ঘেটে বের করছি, নয়তো আমরা মানুষকে খুঁজে খুঁজে বের করছি। কেউ নিজে থেকে জিজ্ঞেস করলেও উত্তর দিত না বা কোনো ইনফরমেশন দিত না। বা আমরা অনেক
জোরাজুরি করে ইনফরমেশন নিছি, এরকমও হয়েছে। তো এখন আমরা হচ্ছে যেহেতু এই টাইমটা পার করে আসছি বা এতটুকু স্ট্রাগল করে আসছি, যেটার জন্য আমার আমার কাছে মনে হচ্ছে অনেক টাইম নষ্ট হয়েছে আমার। যেটা আমি ইনফরমেশন বের করতে এত টাইম লেগে গেছে, আমি পড়াশোনাটা কিভাবে শুরু করবো, কোন কোচিং এ আমি অ্যাডমিট হব, কোনো গাইডলাইন আমি পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা যেহেতু এই জিনিসটা ফেস করে আসছি, তা আমরা চাচ্ছিলাম যে আমরা আমরা যদি হেল্প করি যারা রিসেন্টলি পাশ করে বের হচ্ছে, ইন্টার্নরা বলেন, এবং যারা চাচ্ছে এই পাথওয়েতে যেতে, তাদেরকে আমরা যদি একটু হেল্প করতে পারি, তাহলে সেটা অবশ্যই খুব ভালো একটা জিনিস, যেহেতু এটার এখনো চান্স আছে, খুব ভালো একটা চান্স আছে। সো এখন হচ্ছে মানে সবাই যেটা বলে এমসি খুব কঠিন একটা পরীক্ষা, এটা অবশ্যই কঠিন পরীক্ষা, কারণ কোনো পরীক্ষাই তো সহজ না। যেহেতু আমরা এতগুলা প্রফ পাশ করে আসছি, প্রফ তো অবশ্যই কঠিন ছিল। তো আমার মনে হয়েছে যে এমসিটা ভালো মতো গুছিয়ে যদি আমরা পড়তে পারি, এবং হচ্ছে আমি সব ইনফরমেশন গুছিয়ে আমি কোন জায়গায় যাব, আমি যদি আমার টার্গেটটা ফিক্স করতে পারি, তাহলে এটা খুব বেশি একটা কঠিন পরীক্ষা না। তবে আমি হচ্ছে ভালো মতো পড়ে পরীক্ষা দিতে পারলে সেটা অবশ্যই আমার জন্য, আমি ক্র্যাক করতে পারবো। তবে এটা রিসেন্টলি পরীক্ষা যেহেতু অনেকে এটাতে ঝুঁকতেছে, তো ওরাও পরীক্ষার যে প্যাটার্নটা সেটা একটু হার্ড করে ফেলতেছে, কোয়েশ্চেন প্যাটার্ন গুলো আগে যেরকম ছিল সেটা থেকে অনেকটাই ক্রিটিক্যাল করে ফেলতেছে। আহ, আগে যে পাশের পার্সেন্টেজ ছিল মেবি 60%, এখন এটা কমে 40 to 50% হয়েছে। তারপরে আমি বলবো, যদি আপনারা এতগুলা পরীক্ষা পাশ করে আমরা আসছি, তা আমাদের জন্য আমরা আরো কষ্ট করতে আমরা রাজি আছি সবাই। তো আমরা যদি আরেকটু কষ্ট করে গুছিয়ে ভালো করে কনসেপশন ক্লিয়ার করে আমি পড়তে পারি, এবং গুছাতে পারি যে আমি কোন জায়গায় কিভাবে পড়লে আমি পাশ করতে পারবো, সেটা যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটা পাশ করা অত কষ্টকর হবে না। এখন এটা হচ্ছে মানে ওভারঅল যে এমসি পরীক্ষা। তো আমি এখন এমসি পার্ট 1 নিয়ে বলবো। যেহেতু স্ট্যান্ডার্ড পাথ এটাই হচ্ছে ইনিশিয়াল পাথ, এবং এটা একটু ইজিয়েস্ট বলা যায়, বাকিগুলো একটু কমপ্লিকেটেড, অন্যান্য পাথ যেগুলো এতক্ষণ ডক্টর মুনিয়াপু বলছে। তো সবগুলা দেখে শুনে মনে হলো যে এমসি পার্ট 1টা হচ্ছে, সরি, এমসি পার্ট 1 প্লাস পার্ট 2, বা স্ট্যান্ডার্ড পাথ যেটা, সেটা হচ্ছে একটু ইজিয়ার ওয়ে বা একটু স্ট্রেট কাট ওয়ে। তা এইটার পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ থাকে। এমসিকিউ বলতে আমরা যে বাংলাদেশে এমসিকিউ দিই সেটা না, এখানে সবগুলো কোশ্চেনই থাকে এসবিএ, সিঙ্গেল বেস্ট আনসার হিসেবে। তো এখানে থাকবে 150টা কোশ্চেন, মার্ক ক্যারি করে 500। এটা ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেন কত মার্ক সেটা কেউ বলতে পারবে না, এটা শুধু এএমসি যারা পরীক্ষা নিচ্ছে তারাই এটা বলতে পারবে। তো আমরা কোন কোশ্চেন আমি আনসার করব, কি করব, বা আমি অর্ধেক আনসার করব কিনা, সেটার কোনো সুযোগ এখানে নেই। আপনার প্রত্যেকটা 150টা কোশ্চেনই আপনাকে আনসার করতে হবে, করে তারপর আপনার পরীক্ষা শেষ হবে। আপনি যদি 150টা কোশ্চেন আনসার করতে না পারেন, তাহলে আপনার পরীক্ষা আহ, শেষ শেষ হবে না, এবং আপনার রেজাল্ট উইথহেল্ড থাকবে। So এখানে যেহেতু আমার পুরো পরীক্ষাটা শেষ করতে হবে 3.5 ঘন্টায়, মানে 210 মিনিটে। তো এখানে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, কারণ ওদের কোশ্চেন গুলো হচ্ছে একটু লেংদি কোশ্চেন থাকে। আপনারা যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন, তখন মোটামুটি বুঝে যাবেন যে কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম। তো এখানে একটা ব্যাপার আছে যে 500 মার্কস হচ্ছে টোটাল নাম্বার, পাস মার্ক হচ্ছে 250, বলা যায় 50%। এটা হচ্ছে একদম লোয়ার লিমিট পর্যন্ত। আমাদের টার্গেট থাকবে আরো বেশি উঠানো, সেটা 260 থেকে যতটুকু উপরে উঠানো যায়। যার প্রিপারেশন যেরকম বা যার লাক যত ভালো ভালো থাকে, সে তত ভালো আনসার করতে পারবে। আর এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, যে আপনি কোশ্চেন ভুল করছেন যে এটার জন্য নেগেটিভ মার্কিং হয়ে আপনার নাম্বার কমে যাবে, সেটা না, এটা একটা ভালো জিনিস। আর পরীক্ষায় পাশের করার পর যে আপনি লিমিটেড রেজিস্ট্রেশনটা পাচ্ছেন, সেটা আনলিমিটেড। এটা কোনো ল্যাবের মতো টাইম ধরা বাঁধা নেই যে এত বছরের মধ্যে আপনার পার্ট 2টা দিতে হবে। আপনি যখন আপনি প্রিপেয়ার্ড মনে করবেন যে আমি এখন পরীক্ষা দিতে পারবো, আপনি তখনই দিতে পারবেন। আর এর মধ্যে তো আপনি পার্ট 1 এর পরে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেনই, সেটার একটা ভালো সুযোগ আছে, যেটা অন্যান্য গুলাতে নাই, অন্যান্য লাইসেন্সিং এক্সাম গুলাতে নাই। তো এখন হচ্ছে ম্যাটেরিয়ালস এবং সিলেবাস নিয়ে বলবো। যেটা আসে ওদের কোশ্চেন এসবিএ হিসাবেই আসে, এটার মধ্যে 5টা অপশন থাকে। 5টা অপশনের মধ্যে সিঙ্গেল বেস্ট আনসার চুজ করা লাগে। এটার মধ্যে সবসময় এক্সাম, সরি, কোশ্চেন সলভ করতে গেলে আপনি দেখবেন যে 5টা অপশনের মধ্যে 2টা অপশনে আপনি আটকে যাচ্ছেন, বাকি 3টা আপনি ইজিলি এক্সক্লুড করতে পারতেছেন। কিন্তু যে দুইটাই থাকবে একদম কারেক্ট আনসার, কিন্তু এই দুইটার মধ্যে একটা ধর 90% কারেক্ট, একটা হচ্ছে 100% কারেক্ট। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা 100% কারেক্ট। তো সবসময় দুইটাতে আটকে যাবেন। আপনার কনসেপশন যদি ক্লিয়ার না থাকে এবং কোশ্চেন যদি আপনি না বুঝতে পারেন ওরা আসলে কি চাচ্ছে, তাহলে আনসার করাটা একটু কষ্টকর হয়ে যায়।
আচ্ছা, ওদের কোয়েশ্চেন থাকে কি কি নিয়ে, সেটা হচ্ছে সিটি স্ক্যান, চেস্ট এক্স, ইসিজি, এগুলো তো থাকবে, এবং সিনারিও বেসড যেগুলো, এগুলোতে মেইনলি থাকে আপনার ডায়াগনোসিস কি, ট্রিটমেন্ট প্ল্যান কি, অথবা স্ক্রিনিং থাকে, এবং কিছু ল্যাব ইনভেস্টিগেশন দেওয়া থাকে যেটা আপনার ডাটা ইন্টারপ্রিট করা লাগে। এখন হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে যদি বলি আমরা, সেটা হচ্ছে অ্যাডাল্ট হেলথের মেডিসিন একটা পার্ট, আর হচ্ছে সার্জারি, দুইটা মিলিয়ে হচ্ছে 50% মার্ক ক্যারি করে। মেডিসিনে ক্যারি করবে 30%, আর সার্জারিতে হচ্ছে 20%। এই দুইটা টপিক দেখা যায় অলমোস্ট সেম, শুধু হচ্ছে একটা সার্জারির অংশ আর একটা হচ্ছে মেডিসিনের অংশ। যেমন হতে পারে কোনো অ্যাকিউট ডিজিজ, অথবা ট্রমা, অথবা হতে পারে ক্রনিক ডিজিজ, সেটা আমার ডিজিজ কোর্সটা কিরকম হচ্ছে, ট্রিটমেন্ট কিরকম যাবে, এবং ডায়াগনোসিস আমি কিভাবে করব, এইসব জিনিসগুলো। তারপরে আসে হচ্ছে উইমেন্স হেলথ, যেটা আমরা গাইনি অপস বলি। এটা হচ্ছে 12.5% মার্ক ক্যারি করে। আর হচ্ছে তারপর আসে হচ্ছে চাইল্ড হেলথ, যেটা পেডিয়াট্রিক্স, এখানে এটাও 12.5 মার্কস ক্যারি করে। এখানে নিওনেটোলজি থেকে গ্রোথ হয়ে একদম চিলড্রেন বয়স পর্যন্ত মানে যা যা আছে, যে সব ডিজিজ আছে সবগুলা নিয়ে এখানে আলোচনা করা লাগে এবং পড়াশোনা করা লাগে। তারপর আসে হচ্ছে মেন্টাল হেলথ, এটাও 12.5%, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রি। আমরা এমবিবিএস লাইফে সাইকিয়াট্রি আমার দেখা মতে আমরা খুব ভালো একটা পড়ি না। আমরা জাস্ট সুপারফিশিয়াল যতটুকু পাশ করার জন্য দরকার ততটুকুই পড়ি, কিন্তু ওদের এখানে মেন্টাল হেলথটা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা জব সেক্টর হোক এবং পেশেন্টের ক্ষেত্রে হোক। মেন্টাল হেলথটাকে ওরা আলাদাভাবে দেখে। সো আপনার এই মেন্টাল হেলথ রিলেটেড কোশ্চেন গুলো যদি আপনি ঠিক মতো আনসার করতে পারেন এবং কারেক্ট করতে পারেন, এখানে কিন্তু অনেক মার্ক ক্যারি করে। তারপরে আসে হচ্ছে পপুলেশন হেলথ, এটার মধ্যে ইনক্লুডেড থাকে এথিক্স। এথিক্স মানে হচ্ছে যে আমরা যেগুলা পড়ি, বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে ইথিক্যাল যে ট্রিটমেন্ট রিজনিং গুলা বলেন, তারপর ভ্যাকসিনেশন, তারপর স্ক্রিনিং গুলা, এগুলো সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওদের হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড এথিক্স। এথিক্স আবার ওরা মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রির সাথে সাবমার্জ করে কোশ্চেন দেয়। তো এই দুইটা জিনিস আপনি খুব ভালো করে যদি পড়তে পারেন এবং আনসার করতে পারেন ঠিক মতো, তাহলে আপনি অনেকটুকু মার্ক ক্যারি করতে মানে উঠাতে পারবেন, এবং পাস করাটা একটু ইজি হয়ে যায়। আর সাথে তো 50% যে মার্ক ক্যারি করতেছে মেডিসিন সার্জারি, সেখান থেকেও যদি আপনি ভালো মার্ক ক্যারি উঠাতে পারেন, তাহলে আপনার পাসটা মোটামুটি ইজি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিলেবাসটা, যে কি কি জিনিস আসে সেটা। আর হচ্ছে এখন ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি কি লাগবে। আমি যেটা বলছিলাম যে আমি শুধু বই সম্পর্কে জানতাম একটা জিনিস, হ্যান্ডবুক। হ্যান্ডবুক ছাড়া কিছুই জানতাম না। হ্যান্ডবুকটা হচ্ছে মেইনলি, এটা যদিও একটা এডিশনই আছে, পরে কোনো আপডেটেড এডিশন ওরা বের করেনি, তবুও হ্যান্ডবুকের যতগুলা কোয়েশ্চেন আছে এগুলা আপনারা যখন পড়বেন, এমন ভালো করে পড়বেন, শুধু যে কোয়েশ্চেন গুলা পড়বেন তা না, ওরা আহ, যেই টপিক গুলা এখানে উঠে আনছে ওই টপিক সম্পর্কে আপনার A to Z জ্ঞান থাকা লাগবে। আপনি হ্যান্ডবুকের যে টপিক আসছে এটা ধরেই নেবেন, এটা 5 স্টার টপিক, এটা মাথায় রেখে আপনার ওভাবে পড়তে হবে। তারপরে আসা হচ্ছে জন্মত্যাগ যে বইটা, সেটা ওরা, আমরা যেরকম মেডিসিনের জন্য ডেভিডসন বইটাকে ফলো করি, ওরা জন্মত্যাগ বইটাকে জেনারেল প্র্যাকটিশনাররা এটা ফলো করে। আর এরপরে আসা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, যদি বলে এমএডএক্স কোয়েশ্চেন ব্যাংক আগে ছিল, এখন ওরা ইমেডিসি একটা গাইড কোয়েশ্চেন ব্যাংক এএমসি থেকে ওরা বের করছে। তো ইমেডিসিটা হচ্ছে অনেকটাই ওদের সাথে ওরিয়েন্টেড, এমসিকিউর সাথে ওরিয়েন্টেড। আপনি এটা সাবস্ক্রিপশন নেওয়া লাগে কিছু টাকা দিয়ে। তো আপনি এখানে প্রায় 4,500-এর মতো কোয়েশ্চেন মেবি থাকে। এটা যদি আপনি সলভ করতে পারেন, আপনার এমএডএক্স বলেন, M+X বলেন, ওগুলা কিছু লাগবে না। আপনি এটা ভালো মতো যদি পড়তে পারেন, এবং এক্সপ্লেনেশন সহ ওখানে ওরা আবার ইয়ে দিয়ে দেয়, রেফারেন্স গুলা দিয়ে দেয়। রেফারেন্স যে গাইডলাইন গুলা দেয় সেটা আপনি পড়তে পারবেন, এবং আপনার কনসেপশন ওখান থেকে ক্লিয়ার হবে। এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। আর ইয়ের জন্য, গাইডলাইনের জন্য আমরা কিছু গাইডলাইন পড়ি, যেটা হচ্ছে আরএসসি, মেডিসিনের জন্য আরএসসিজিপি, পেডিয়াট্রিক্স এর জন্য আরসিএইচ, অপস এন্ড গাইনি অপস এর জন্য এসএ হেলথ এন্ড র্যান্সকগ। আর টিজি গাইডলাইন একটা আছে, এটা এখন অস্ট্রেলিয়া ওরা টিজি গাইডলাইনটাকে খুব বেশি প্রেফার করতেছে। এটা আপনার সাবস্ক্রিপশন করা লাগে, টাকা দিয়ে কেনা লাগে। সো আর ডার্মাটোলজির জন্য আছে ডার্মনেট, এবং রেডিওলজি, ইসিজি, এগুলোর জন্য আলাদা কিছু গাইডলাইন আছে, যেমন হচ্ছে রেডিওপিডিয়া, লাইফ ইন দ্য ফার্স্ট লাইন, এগুলো আপনারা যখন পড়বেন তখন এই গাইডলাইন গুলো একবার দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে যে ইমিউনাইজেশনের জন্য আমরা ভ্যাকসিনেশন একটা হ্যান্ডবুক আছে, সেটা পড়া লাগে। আর হচ্ছে রেড বুক, যেটা সেটা হচ্ছে স্ক্রিনিং এর জন্য, যেমন হচ্ছে কোলন ক্যান্সার স্ক্রিনিং, আর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বলেন, প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং বলে, এরকম কিছু ক্যান্সারের স্ক্রিনিং ওদের খুব বেশি ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষায়।
কোলন ক্যান্সার থেকে একটা কোশ্চেন থাকবেই মিনিমাম, এবং হচ্ছে আদার ক্যান্সার বলেন ব্রেস্ট, প্রোস্টেট, এগুলো থেকে স্ক্রিনিং রিলেটেড কোশ্চেন আপনি একটা মিনিমাম পাবেনই, কেউ কেউ দুই তিনটাও পায়। এরপরে আসে হচ্ছে রিকল। সবার আপনি আপনার পড়া শুরু করবেন, প্রিপারেশন শুরু করবেন থিওরি দিয়ে। সেটা হতে পারে জন্মর তাক, অথবা কারো যদি ডেভিডসন পড়া থাকে, ডেভিডসনও ভালো একটা আহ, ইয়ে অপশন, যেটা হচ্ছে আপনার কনসেপশন ক্লিয়ার করবে। যাদের পড়া আছে তারা বুঝতে পারবেন। So, আর একটা হচ্ছে যে ফাইনালি আমরা হচ্ছে রিকলের দিকে যাব, যে আমার প্রিপারেশন সব শেষ হলো, আমি থিওরি পড়লাম, কোশ্চেন ব্যাংক সলভ করলাম, এখন হচ্ছে আমি রিকল সলভ করবো। রিকলের ক্ষেত্রে সাধারণত 6 মাসের মানে প্রিভিয়াস 6 মাসের কোশ্চেন সলভ করলেও চলে, তবে আমি বলবো যে 1 বছর কোশ্চেন সলভ করা বেটার, সেটা হচ্ছে সেফ জোনে থাকে। আর হচ্ছে এখানে যখন রিকল সলভ করবেন, সেটা আপনি হতে পারে যে রিকল গুলো আসতেছে সেটা যারা দিচ্ছে, এটা কিন্তু এএমসি ওয়েবসাইট থেকে আমরা পাচ্ছি না, সেটা আমরা পাচ্ছি যারা পরীক্ষা দিয়ে আসছে। যেমন ধরেন আমি পরীক্ষা দিয়ে আসছি, আমি বলবো যে আমি এই কোশ্চেন পেয়েছি, কিন্তু আমি কিন্তু ফুল যে স্টেমটা সেটা বলতে পারবো না, কারণ আমি এত স্ট্রেসের মধ্যে পরীক্ষা দেই যে আমাদের পুরোটা কোশ্চেন স্টেম এবং প্রত্যেকটা যে অপশন থাকে আনসার, সেগুলো আমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আর সেইখানে 150টা কোশ্চেন মনে রাখা কারো পক্ষে পসিবল না। সো কোশ্চেন গুলা দেখবেন সবসময় ইনকমপ্লিট থাকবে। সো কোশ্চেনের উপর জোর না দিয়ে আপনি জোর দিবেন ইয়ের টপিক গুলোর উপরে। So, এখানে আমি যেটা বললাম যে আমি এত কিছু বলছি, সিলেবাস থেকে শুরু করে ম্যাটেরিয়ালস, এগুলা আপনাদের কাছে এখন মনে হবে খুবই হ্যাপেজার্ড, এত কিছু কিভাবে আমি পড়বো। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওদের সবকিছুই হ্যাপেজার্ড, ওদের খালি আমরা নামগুলা জানি যে হবে, এবং এটা পড়তে গেলে কি কি প্রবলেম ফেস করা লাগে সেটা যখন যে পড়তে যায় সেই বুঝে। যেমন আমরা তিনজনই পার্টনার ছিলাম, তো আমরা যখন পড়তে গেছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কতগুলো টাইম নষ্ট হচ্ছে, এবং এটা গুছানো থাকলে আমরা কত ইজিলি প্রিপারেশনটা শেষ করতে পারতাম। আমরা যেহেতু এই জিনিসটা ফেস করছি এবং আমরা কিভাবে গুছিয়ে পড়ছি, সেটাই আমরা আমাদের এই কোর্সটাতে প্রোভাইড করি। সেটা আমরা প্রত্যেকটা যে গাইডলাইন, যেমন ধরেন গাইডলাইন আরএসসিজিপি একটা টপিক আমি পড়তেছি, সেটা আমি আরএসসিজিপি তো আছে, সেটা হচ্ছে টিজি গাইডলাইনও আছে। এখন আপনি কোনটা থেকে পড়বেন, কোনটা থেকে পড়লে ওরা অ্যাকসেপ্ট করবে, সেটা আপনি দুইটা যদি ভালোভাবে না ঘেটে পড়েন এবং ওদের কোশ্চেন সলভ না করেন, আপনি বুঝবেন না। তো আপনি এটা করতে গেলে আপনার দেখা যাবে একটা টপিকের পিছনে 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এত সময় তো কারোর পক্ষে দেওয়া পসিবল না একটা টপিকে। তো সেটাই আমরা হচ্ছে আমাদের কোচিং এর যে মেইন মোটিভটা, সেটাই হচ্ছে যে আমরা যে এই যে হ্যাফেজার জিনিসটাকে সেটাকে গুছিয়ে আনা এবং আপনাদেরকে হেল্প করা। আপনাদেরকে তো আমি মুখস্থ করে দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে আমি গাইডলাইন দিতে পারবো যে আপনি এই গাইডলাইন থেকে এতটুকু পড়বেন, এই টপিকের ওই গাইডলাইন থেকে কতটুকু পড়বেন, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনাকে যদি কেউ আমাদেরকে যেমন কেউ ধরায় দেয় নাই, আমরা পড়তে গেলে সবসময় বলতাম যে এটা যদি কেউ বলে দিত তাহলে তো আমার এতক্ষণ এত কিছু পড়া লাগতো না। তো আপনাদের ক্ষেত্রে এটাই একটা সুবিধা আমি বলবো, যে আমরা আপনাকে বলে দিব যে আপনি এই গাইডলাইনটা এখান থেকে পড়বেন, বা শুধু এই গাইডলাইনটা পড়লেও হবে। এখন আপনারা যদি মনে করেন যে আমরা বলে দিলাম, আপনি এতটুকু পড়লেন, ইম্পর্টেন্ট জিনিসটা আপনার কিন্তু পড়া হয়ে গেল, এখন আপনার টাইম আছে, আপনি চাইলে অন্যান্য গাইডলাইন থেকে আপনি দেখলেন, সেটা আপনার জ্ঞান অর্জনের জন্য। কারণ এটা সম্পূর্ণই নিজের ব্যাপার। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, আমি এক্সাম ওরিয়েন্টেড পড়া পড়বো, এবং আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে পড়লে এক্সাম ওরিয়েন্টেড পড়া মোটামুটি 90% হয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। কারণ যেহেতু আমরা এভাবে পড়ে আসছি, আমরা অনেক রিসার্চ করে এগুলো বের করতে হয়েছে। তো আমি বুঝি যে এই টাইমটাতে মানে যদি গুছানো থাকে জিনিসটা কতটা ব্লেসিং, কত বড় একটা ব্লেসিং। তো এই হচ্ছে আহ আমার সিলেবাস এবং পরীক্ষা নিয়ে। তবে একটা জিনিস বলবো, যে পড়া শুরু করলে দেখবেন প্রথম দিকে 1-2 মাস অনেক কনসিস্টেন্ট থাকা যায়, তারপর আস্তে আস্তে এত পড়া, এত টপিক, এত কিছু দেখে মনে হয় যে না, আমি কিভাবে শেষ করবো 5 মাসের মধ্যে। আমরা তিনজনই মোটামুটি 7 মাসের মধ্যে প্রিপারেশন অনেক কষ্টে শেষ করছি, এত কিছু পড়েও, মানে এতগুলা গাইডলাইন দেখেও। তো আমি আশা করবো যে আমাদের সাথে থাকলে আপনারা আরো কম সময় এবং আরো সহজভাবে প্রিপারেশনটা শেষ করতে পারবেন। এবং যখন আপনারা কোর্স পুরোটা শেষ করবেন, যখন আপনারা রিকল করতে যাবেন, আমি মনে করি আপনার কাছে তখন আপনি ব্যাপারটা আসলে বুঝতে পারবেন যে আমাদের কোচিংটা কতটুকু হেল্পফুল ছিল আপনার জন্য। এবং আপনি যখন গাইডলাইন গুলো আবার রিভিশন দিতে যাবেন, তখন আপনি যদি একটা আপডেটেড গাইডলাইন পড়তে চান, যেমন ধরেন আরসিএইচ এরই আজকে আমি আপনাকে আজকে ডিসেম্বর মাস, আপনাকে এখানে আরসিএইচ এর মেনিনজাইটিস থেকে একটা টপিক পড়াই দিলাম,
এখন আপনি এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো জানলেন। এখন আপনি যখন পরীক্ষা দিবেন, সাপোজ আপনি পরীক্ষা দিলেন জুনের মধ্যে আস্তে আস্তে এই কয়েক মাসে ধরেন কিছু একটা চেঞ্জ হলো। এখন আমরা যে আরসিএস আগে পড়ায় দিলাম, আপনার এটা সম্পর্কে একটা আইডিয়া আছে। আপনি যখন নতুন গাইডলাইনটা পড়বেন, আপনি এখান থেকে ইজিলি পিক করে বের করতে পারবেন যে এখানে কি চেঞ্জটা হয়েছে। তার মানে এই চেঞ্জটা আপনি ধরতে পারতেছেন, এবং আপনি ইজিলি শুধু ওই জায়গাটাই মনে রাখবেন। এবং কোশ্চেন সাধারণত ওরা ওই চেঞ্জ জিনিসগুলা দিয়েই দেয়। যেমন ধরেন, আমরা পরীক্ষা যখন দিচ্ছিলাম, ভ্যাকসিনেশন হ্যান্ডবুকের কথা বলি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নিয়ে আমরা যেরকম পড়েছিলাম পড়ার সময়, আমাদের পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে ওই ভ্যাকসিনেশন অংশটা চেঞ্জ হয়েছে। তো আমাদের যেহেতু আগে ওটা পড়া ছিল, আমরা পরীক্ষার এক সপ্তাহ আগেও এত স্ট্রেসের মধ্যে আমরা ধরতে পারছিলাম যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে, এবং আমি পরীক্ষায় ওখান থেকে একটা কোয়েশ্চেন পাইছি। তো আমার কাছে এই কারণে মনে হয়েছে যে আমরা গাইডলাইন গুলো যদি সুন্দর মতো ভাবে গুছিয়ে দিতে পারি, তা আপনাদের জন্য এটা সবচেয়ে বড় একটা হেল্প হবে, এটা আমি মনে করি। আর ফাইনালি আমি আমার কথা মোটামুটি শেষ, যে প্রিপারেশন নিয়ে যতটুকু বলার বলছি। এর মধ্যে হচ্ছে ফাইনালি আমি বলবো যে সবশেষে আপনি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন। ফার্স্ট দিনে আপনি যেরকম ভাবে পড়ছেন, শেষ দিন পর্যন্ত, পরীক্ষা আগের দিন পর্যন্ত আপনি সেরকমই পড়ার চেষ্টা করবেন, যাতে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়। এবং মাস্ট বি রিভিউ করবেন অবশ্যই। আপনি পরীক্ষায় আপনি যে পড়াটা পড়তেছেন, এটা আপনি আজকে পড়ে 1 মাস 2 মাস শেষ আর পড়লেন না, তাহলে আপনার কিন্তু কিছুই মনে থাকবে না। এটা মাস্ট আপনার প্রতিদিন রিভিউ করতে হবে, রিভাইজ দিতে হবে। এবং রিডিং পার্টনার মাস্ট। আপনি যদি একটা ভালো রিডিং পার্টনার পান, আপনার পরীক্ষা এবং পড়াশোনাটা অনেকটাই ইজি হয়ে যাবে। আপনি একা পড়ে যতটুকু আহ, আগাবেন, তার থেকে 2 গুণ 3 গুণ স্পিডে আপনি আগাবেন, আপনি যদি একটা ভালো রিডিং পার্টনার পান, একজন বা দুইজন ভালো রিডিং পার্টনার পান। তো পড়া শুরু করার সাথে সাথে কনসিস্টেন্সি প্লাস হচ্ছে রিডিং পার্টনার, এই দুটা জিনিস আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। আর বাকি হেল্প যেগুলা, সেগুলো তো আমরা আছি, সেটা আমি আশা করি আমরা ফুলটাই দিতে পারবো। তো আমার আহ, বলা শেষ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন আনমিউট করে, অথবা আপনারা চ্যাট বক্সেও কোশ্চেন করতে পারেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কয়েকজন মনে হয় রেকর্ডের কথা বলতেছেন। রেকর্ডিংটা আমরা আমাদের গ্রুপে, এমসি বুস্টার গ্রুপে দিয়ে দিব। আমরা রেকর্ডিংটা রাখছি, সেটা আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আমি 2-3 মিনিট ওয়েট করব। যদি কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি না থাকে, তাহলে আমরা আমাদের নেক্সট যে মেন্টর আছে, উমেন হোসেন ফারুজ, ওর কাছে আমরা চলে যাব। পেসকি নিয়ে একজন জিজ্ঞেস করলেন। পেসকিটা হচ্ছে আসলে জিপি পাথওয়ে, যেটা সেটা আপনি পার্ট 1 এর পরেও পেসকি, মানে যেটা হচ্ছে পার্ট 2 স্কিপ করা, যেটা বলে আর কি। আপনি ধরেন আপনি চাচ্ছেন জিপি হিসাবে ওখানে জব করতে, বা জিপি হিসাবে নিজের ক্যারিয়ারটা করতে, সেটা আপনি পেসকি দিতে পারবেন। তবে পেসকি দেওয়ার আগে আপনার জব অফার থাকা লাগবে। সেটা আপনি বাংলাদেশে থাকেন আর হচ্ছে অস্ট্রেলিয়াতেই থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার আগে জব অফার লাগবে। তারপর হচ্ছে পেসকির জন্য আপনি বুক করতে পারবেন। ডক্টর মুনি আপু যেটা বলছেন, যে পেসকিটা আসলে একটা ইন্টারভিউ, এটা ইন্টারভিউ এবং পার্ট 2 এর মিক্সচার। পার্ট 2 তে যেরকম স্টেশন থাকে, এখানেও স্টেশন থাকে, তবে কম স্টেশন থাকবে। এবং আপনি পেসকি পাস করলে আপনি আপনার জবটা কনফার্ম হয়ে গেল, এবং আপনি জব নিয়ে জিপি হিসাবে আপনি যেতে পারবেন, সেটা যে এরিয়াতে আপনাকে অফার করা হয়েছে।
ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় আর কোশ্চেন নাই। So আমরা আমাদের নেক্সট মেন্টরের কাছে চলে যাচ্ছি। উমেন হোসেন ফাইরোজ এখন আপনাদের আমাদের যে লাস্ট পার্টটা সেটা আপনার কাছে ক্লিয়ার করবে। তো আমি মিউট হয়ে যাচ্ছি, আপনার নওশীন শুরু করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর উমে নওশীন ফাইরোজ। সবাই আমাকে ডক্টর নওশীন নামেই চিনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সেশনে জয়েন করার জন্য। তো মোটামুটি আমাদের যে এএমসি পাথওয়ে প্রত্যেকটা জিনিস আমাদের ডক্টর মুন্নি আপু, ডক্টর তিথি আপু সবকিছু বলেছেন। তো ইভেন কিভাবে পড়তে হবে এই জিনিসটাও অলমোস্ট বলা শেষ। তো আমি যেটা লাস্টে অ্যাড অন করতে চাই সেটা হচ্ছে আহ, আজকের যে উদ্দেশ্যটা, যে এমসি নিয়ে আমি জানলাম, আর আমাদের যে উম, জ্ঞান বিতরণের যে উদ্দেশ্য সেটা যাতে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, তো এই জ্ঞান বিতরণের যে উদ্দেশ্য, এটার জন্য তো একটা মাধ্যম লাগবে। ওই মাধ্যমটাই হচ্ছে আমাদের এই কোর্সটা। এটাকে অ্যাকচুয়ালি কোচিং বলে ভুল হবে, এটা অনেক যত্নে করা। মানে আমাদের কখনো আসলে ইন্টেনশন ছিল না যে আমরা এরকম বিজনেস করব বা এমন। এটা হচ্ছে জাস্ট আমরা যে স্ট্রাগলটা ফেস করেছি, যে কষ্ট, এই যে গাইডলাইন নিয়ে যুদ্ধ। ইভেন এমনও দেখা গেছে আমি মুন্নিয়াপু তিথিয়াপু রাতে 3টা 4টা পর্যন্ত কোন গাইডলাইন থেকে পড়তে হবে এই জিনিসপত্রগুলো ঘেটে 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 প্রায় 15-16 পেজের গাইডলাইন খুঁজে খুঁজে এগুলো আমরা বের করতাম। বের করে করে কি করতাম, আমরা এগুলাকে জাস্ট ক্রপ করে 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 এই জিনিসগুলোকে আমরা বানাতাম। তো এই যে কষ্টটা ফেস করছি, তো আমার কাছে মনে হইলো না, এই যে আমরা যে কষ্টটা, এই কষ্টটা তো আসলে আহ, পাওয়ার কথা না। সবকিছুই তো লাইক ইউএসএমএলই বলেন, প্ল্যাব বলেন, সবকিছুই তো অনেক অর্গানাইজড। এই এএমসিটা কেন এত ডিসঅর্গানাইজড? হ্যাঁ, তো এই ডিসঅর্গানাইজ জিনিসটাকে কিভাবে অর্গানাইজ করতে হয়, এটার মেইন থিমটা হচ্ছে আমাদের এমসি বুস্টার। তো আমাদের অলমোস্ট একটা ব্যাচ শেষের দিকে, আহ, 3 বা 4টা ক্লাস আমাদের আছে। আমরা সাকসেসফুলি সেই অগস্টের 15 তারিখ থেকে আমরা এই ব্যাচটা রান করছি। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ব্যাচের রেসপন্স খুবই ভালো। মোটামুটি যারা জয়েন করেছে তারা কনসিস্টেন্টলি হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করে বা চেষ্টা করে। লিস্ট তারা কোনো কিছু যদি না বুঝে, তারা অল অল টাইমে বলে যে আপু, এই জিনিসটা বুঝতে পারছি না, এই জিনিসটা ওই গাইডলাইনে এটা বলা বলা আছে, এখন কোনটা করলে ভালো হয়। হ্যাঁ, তো এই এটার মাধ্যমে বোঝা যায় যে তারা ক্লাস করে। হুম। তারপরে আমাদের যে কোচিং এর স্ট্রাকচার, হ্যাঁ, এই কোচিংটা মেইনলি যেটা আছে এটা গাইডলাইন বেসড। হ্যাঁ, ধরেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলি। আমার মোটামুটি টোটাল প্রিপারেশন টাইম 6 থেকে 6.5 মাস, আর ম্যাক্সিমাম বলা যায় 7 মাস, এমন এমন হবে। সো আমার প্রথম 3.5 মাস অথবা 4 মাস সময় চলে যায় থিওরি জিনিসটা কি বুঝতে। হুম। তা আমি যাদেরকে জিজ্ঞেস করতাম বলতো থিওরি পড়ো, থিওরি পড়ো, আর হচ্ছে এএমসি হ্যান্ডবুক পড়ো। হুম। ওকে ফাইন, আমি তাদের কথা মতো অনেক কষ্টে জন মুরতাগ, এমসি হ্যান্ডবুক, হ্যান, তারপর হচ্ছে এমেডেক্স, এগুলো আমি শেষ করলাম। হ্যাঁ। তো আমি তো এমনি শুনলাম, তখন শুনতাম যে গাইডলাইন লাগে। আমি ইভেন অনেকজনকে নকও দিয়েছি, যে আপু আর ভাইয়া, যে এই গাইডলাইনটা আমি কিভাবে বুঝবো যে আমাকে এই টপিকের জন্য এই গাইডলাইনটা লাগবে। তারা আমাকে স্ট্রেইট কাট অ্যান্সার দিল, তুমি পড়তে পড়তে বুঝে যাবা। এই পড়তে পড়তে বুঝে যাবা বলতে বলতে আমার 4 মাস শেষ। হ্যাঁ। সো এই যে আমার 4টা মাস নষ্ট হলো, যখন আমি রিকল করতে যাই তখন দেখি আমি কোশ্চেন জানি, আমি অ্যান্সারও জানি, কিন্তু আমার অ্যান্সার করলে ওটা হয় না। কেন হয় না? কারণ আমি পড়েছি জাস্ট থিওরি, আমি এটা বুঝি নাই যে গাইডলাইনে কোনটা আগে বলে কোনটা পরে বলে। লাইক যেমন তিথি আপু হচ্ছে একটা গাইডলাইনের কথা বলেছে, সেটা হচ্ছে মেনিনজাইটিস। তো মেনিনজাইটিস হচ্ছে আরএসিজিপি তো আছে, মেনিনজাইটিস আরসিএচও আছে। সো আর কোনটা বেশি আসে? বেশি আসে হচ্ছে পেডিয়াট্রিক্স গ্রুপের মেনিনজাইটিসটা বেশি আসে। তাহলে আপনার লাগবে কোন গাইডলাইনটা?
আরসিএইচ যে গাইডলাইনটা আছে। তো ওকে ফাইন, আমি কিন্তু আরসিএইচ এর গাইডলাইন ধরলাম, আমি পড়লাম। এখন পড়ার পরও একটা গাইডলাইন আপনার একবার পড়লে আসলে হয় না। আপনি একবার রিডিং পড়ে গেলেন, এগুলো তো সবাই আমরা জানি যে ইনভেস্টিগেশন কি কি আমরা দিব, আমরা এলপি করব, আমরা এলপি করার পরে যদি কোনো কিছু না পাই দেন হচ্ছে আমরা হচ্ছে কিছু ইমেজিং করতে পারি, আমরা কিছু ব্লাড টেস্ট করব, তারপরে হচ্ছে আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমরা কি দিব সেটাও আমরা সবকিছু জানি। আচ্ছা, এমসির খেলাটা হচ্ছে এখানে যে আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আসার পরে এই পেশেন্টটাকে আপনি লাইক পেশেন্টটা তার জিসিএস এখন লো আছে, সো পেশেন্টের হাই গ্রেড ফিভার, আপনি হাইলি সাসপেক্ট করছেন যে এটা মেনিনজাইটিসে হবে। তাহলে আপনি এখন কি করবেন? আপনি কি এলপি করবেন নাকি আপনি অ্যান্টিবায়োটিক দেবেন? সো গাইডলাইনে কিন্তু দুটোই আছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে গাইডলাইনটাকে গুছিয়ে দেওয়া। হ্যাঁ, যেমন আমাদের অলরেডি হচ্ছে এমসি বুস্টারের বেশ কয়েকটা ক্লাস ক্লাস আমরা অলরেডি আপলোড করেছি। আপনারা যদি দেখেন তখন বুঝবেন। সেম জিনিসেরই মেনিনজাইটিসেরই হচ্ছে আমার একটা ক্লাস ছিল, যে আমি পুরোটা পড়িয়েছি, পড়ানোর পরে ছোট্ট একটা নোট দিয়েছি যে কোন জিনিসটা আস করলে আপনি কোন অ্যান্সারটা দিবেন, আপনার কোন লাইনটা লাগবে। আমি পুরো গাইডলাইনটা পড়াই, কিন্তু আমি লাস্টে একটা সামারি করে করে দেই। ওকে ফাইন, মেনিনজাইটিসটা আমার শেষ শেষ হলো, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কোন জিনিসটা লাগবে। তাহলে এই যে আপনাদেরকে একটা আমি বললাম যে এই পেশেন্টকে আপনি কি এলপি করবেন নাকি অ্যান্টিবায়োটিক দেবেন। সো এখানেই হচ্ছে একটা পেশেন্ট আপনার কাছে যখন এই অবস্থায় আসবে, আপনার নেক্সট অ্যান্সারটা হবে আপনি ফার্স্টে অ্যান্টিবায়োটিক দিবেন আসার সাথে সাথে। এরপরে আপনি যদি এলপিটা করা যায়, কিন্তু এলপিটা করার জন্য এটা হচ্ছে যদি এক্সপার্টিস থাকে, কনসালটেন্ট থাকে, তখন আপনি এলপি করবেন, আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক শুড বি দ্য অ্যান্সার। ওকে, সো এই যে এই অ্যান্সারটা বুঝতে এটা আমার আরো 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, যে এই গাইডলাইন থেকে আমি কিভাবে কিভাবে এই অ্যান্সার গুলো বের করব। তো এই যে আমাদের এই কোর্সে আপনাদের এই কোনো প্রবলেমটাই হবে হবে না, কারণ কি আমরা গাইডলাইনটা পড়াই, গাইডলাইনটা পড়ানোর পরে তারপর আমরা ছোট করে একটা নোট দিয়ে দেই যে এই জিনিসটা হচ্ছে আপনার লাগবে। এর বাইরে কিন্তু আপনার কোনো কিছুই লাগবে না। যেমন আরেকটা জিনিস বলি, যে রিকলের ব্যাপারটা, রিকল খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আমি যখন থিওরি করার পর রিকল করতে যাই আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। হুম। তো কারণ কি, কারণ হচ্ছে আমার গাইডলাইনটা ফার্স্টে পড়া ছিল না। তো এখানে আমরা যেটা করি, আমরা প্রথমে একটা টপিক জন্মোত্তার থেকে পড়াই, পড়ানোর সাথে সাথেই ওই গাইডলাইনটা আপনাদেরকে পড়াই দেই, পড়ানোর পরে ইভেন ওইটারই আবার সামারি করে দেই। তো যার কারণে আপনাকে আলাদাভাবে রিকল মানে রিকলের জন্য আলাদাভাবে গাইডলাইন পড়ার কোনো দরকার নেই। তো আপনাদের যখনই দেখবেন, ইভেন এরপরে আরেকটা জিনিস বলি, যখন আমি রিকলের ক্লাস নেই তখন দেখি কি কি অলমোস্ট এভরি গাইডলাইন আমার পড়ানো শেষ, থিওরির মধ্যে আমার শেষ। হ্যাঁ, তো নতুন করে আমার আর তেমন কিছু পড়ানো লাগে না, জাস্ট আমি রিকল কোশ্চেনে যেটা করি যে তখন আমি স্টুডেন্টদের থেকে ফিডব্যাক সেশন গুলো নিই। আচ্ছা, আপনাদেরকে তো আমি এটা পড়িয়েছিলাম, তাহলে এবার বলেন এই গাইডলাইনটা বলেন। সো স্বাভাবিকভাবে একবার গাইডলাইন পড়লে খেয়াল থাকে না, তখন আমি আবার ওই ওই গাইডলাইনটা পড়াই, পড়ানোর পরে আমরা ওই জিনিসটা আবার ক্লিয়ার করে করে দেই। সো আবার আরেকটা জিনিস বলি, আম, যেমন হচ্ছে আর যেটা অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম, অনেক জায়গায় আপনি দেখবেন, অনেক কোচিং এ হোক, যেটাই হোক, আহ, একজন মিলেই সবকিছু পড়ায়। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে আহ, যে যেটা ভালো পারে, আপনি আপনি বলেন এখানে, এখানে কিন্তু মেডিসিন আছে, সার্জারি আছে, গাইনি আছে, তারপরে এথিক্স আছে, আহ ইমেজিং আছে, এবিজি আছে, সিটিজি আছে, প্রত্যেকটা জিনিস আছে, ইভেন পাবলিক হেলথও আছে। হুম। সো এখন দেখা যায় আমাদের একজনের পক্ষে কিন্তু সবকিছু জিনিস বোঝা পসিবল না। যেমন আমি একটা সত্যি কথা বলতে, আমার দুর্বলতা হচ্ছে পাবলিক হেলথ নিয়ে। আমার ইকুয়েশন গুলো নিয়ে খুব ঝামেলা হয়, কিন্তু মুন্নি আপু এগুলোতে বস, তো উনি এই ক্লাসটাই নিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তিথি আপু, উনি হচ্ছে সাইকিয়াট্রিতে বস, উনি সাইকিয়াট্রি ক্লাসটা নেয়।
হ্যাঁ, এমন না যে বাকিরা এগুলা আমাদের পক্ষে পড়ানো সম্ভব না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটাতে কমফোর্ট ফিল করে বা যে যেটাতে বেস্ট আমরা সেটাই দেওয়ার ট্রাই ট্রাই করি। তাহলে হবে কি যে আমাদের থেকে বেস্টটুকুই বের হয়ে আসবে। হ্যাঁ, যেমন আমার মনে হয় আমি পেডিয়াট্রিক্সটা ভালো পড়াই, অথবা হচ্ছে হেমাটোলজি, তারপর হচ্ছে অনকোলজির পার্টটুকু, অথবা হচ্ছে নেফ্রোলজি বা মেডিসিনের কিছু পার্ট, সার্জারি কিছু পার্ট, এই জিনিসগুলো আমি ভালো পারি। বাট গাইনি অপস আমি একটু কম পারি, মানে বুঝাতে কম পারি। এটা আবার মুন্নি আপু খুব ভালো পারে। উনি খুব ইজিলি একটা 25 30 পেজের একটা গাইডলাইন এত ইজিলি পড়ায় দেয়, মনে হবে আরে গাইনিরা তো কিছুই না, আরে পিপিএইচ তো কিছুই না, এমন। হ্যাঁ, সো আপনাদের কাছেও এই জিনিসটা এমনই লাগবে যে ফার্স্ট যখন গাইডলাইনটা দেখবেন, আরে কি রে বাবা এত বড় কেন, কিন্তু যখন দেখবেন পুরো গাইডলাইনে আপনাদের পড়ার জন্য আছে মাত্র 5 লাইন, ওই 5 লাইনটুকুই আপনার লাগবে। সো আমাদের কোচিংটাই মেনলি হচ্ছে এটা, যে ওই 5 লাইনটাই বারবার আমরা আপনাদেরকে কি কি বলে মানে আহ উপহার হিসেবে দিব, যে এই 5 লাইনটাই আপনার লাগবে, আপনি এটাই পড়েন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে উম আমাদের যে কোর্সের ডিটেলস সেটা হচ্ছে টোটাল 5 মান্থসের। তো 5 মান্থস মানে এটাই না যে 5 মান্থসের পরে আপনাদের সাথে আমাদের যোগাযোগ শেষ। যেমন হচ্ছে আমাদের যে ফার্স্ট ব্যাচে যে স্টুডেন্টরা, ওরা এক্সাম দিবে সম্ভবত ফেব্রুয়ারি অথবা মার্চে। হ্যাঁ, তো এটাই হয় যে যখন স্টার্ট হয় কোন একটা কোচিং, তো ওরা স্বাভাবিকভাবেই এপিক ভেরিফিকেশন করে, ওদের একটু টাইম লাগে। হ্যাঁ, তারপরে দেখা যায় আহ, একটা কোচিং শেষ হওয়ার পরে অ্যাটলিস্ট নিজেকে 1 থেকে 2 মাস টাইম দিতে হয়। 1 মাস 2 মাস টাইম দিলে যেটা হয় যে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে সবকিছু করা যায়। তো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ব্যাচে যারা স্টুডেন্ট আছে ওরা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে এক্সাম দিয়ে দিবে। তো এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের থেকে আমরা রেসপন্স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব ভালো পেয়েছি। আর আমাদের যে কোর্স সেটা হচ্ছে 5 মাসের কোর্স। আর আপনারা যারা আমাদের ব্যাচে ভর্তি হবেন তাদের 5 মাস লাইক যেটা বলি, ধরেন আপনারা ভর্তি হলেন হচ্ছে ডিসেম্বর মাসে, ওকে, তাহলে ডিসেম্বর থেকে কি হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই 5 মাস হচ্ছে আপনাদের কোচিং। কিন্তু আরো 3 মাস আপনারা আমাদের যে ব্যাচে, ওখানে যা যা ভিডিও দেখার বা নোটগুলো হচ্ছে আপনারা আজীবনের জন্যই পাবেন, কোনো সমস্যা নেই। শুধু ভিডিওটা টোটাল হচ্ছে 8 মাস। হ্যাঁ, এখন হতে পারে যে কেউ জয়েন করেছেন ফেব্রুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে টোটাল 8 মাস আপনারা এই কোর্সের অ্যাক্সেসটা পাবেন। কিন্তু আবারও বলে দিচ্ছি যে 8 মাস বা 5 মাস এতটুকুতেই হচ্ছে আপনাদের সাথে আমাদের জার্নিটা শেষ না। আপনারা এমসি পার্ট 1 পাস না করা পর্যন্ত যতভাবে হেল্প লাগে, রিকল হোক গাইডলাইন হোক, আহ, যে কোনো ভাবেই হোক, আমরা সর্বদা চেষ্টা করব আপনাদেরকে, আপনাদের পাশে থাকার, যে এমসি পার্ট 1 পাস না করা পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো, এতটুকু গ্যারান্টি আপনাদেরকে আমরা দিতে পারি যে আহ, যে কোনো ধরনের হেল্প আমরা করব। আচ্ছা, আর আমাদের ক্লাস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস গাইডলাইন বেসড হবে। আর আমাদের এমন কোনো তাড়াহুড়া নেই যে আমরা সার্জারি ক্লাস একটার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, তো যে কোনো জিনিসের হচ্ছে, যেমন আমাদের যদি মনে হয়, যেমন আমরা পেডিয়াট্রিক্স ক্লাস নিছি, হ্যাঁ, আহ, 5টা ক্লাস নিছি, এরপরে হচ্ছে আবার রিকল ক্লাসও নিছি। সো আমাদের এমন না যে আমাদের 2টা বা 3টার মধ্যে পেডিয়াট্রিক্স ক্লাসটা শেষ করতে হবে। আমাদের টোটাল শেষ না হওয়া পর্যন্ত টপিকগুলা আমরা শেষ করব উইথ গাইডলাইন। হ্যাঁ, সো আমরা আমাদের মতো করে টাইম নেই এটা। আর সবসময় যেটা হয় যে আমরা একটা ফিডব্যাক সেশন রাখি, যেটা দেখা যায় যে আহ, একটা টপিক শেষ হওয়ার পরে আমরা ওই ফিডব্যাক সেশনটা রাখি, যে আপু আমাদের এই এই জিনিসের প্রবলেম আছে, এটা তারা বলে। হুম, তারপরে হচ্ছে আর সব সময় হচ্ছে আমাদের ক্লাসগুলো হয় ইন্টারেক্টিভ ক্লাস। যদি লাইভ ক্লাসে আপনারা জয়েন করেন তাহলে অবশ্যই এই যে এখন আমরা যেভাবে আপনাদেরকে আস্ক করছি, আপনাদেরকে আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে আছে কিনা, সেম আমাদের লাইভ ক্লাসেও সেম, সবাই সবার যে কোশ্চেন গুলো থাকে সেগুলো করতে পারে। আচ্ছা, আর রিকলসের কথা তো বললাম যে আমরা হচ্ছে মানে প্রত্যেকটা নর্মালি কি হয় যে রিকলের ক্ষেত্রে, যখন আমি রিকল করে স্টার্ট করেছি, ধরেন আমি সাইকেট্রি পার্টটা এখনো শেষ করি নাই। হ্যাঁ, আমার গাইনি শেষ, আমার মেডিসিন শেষ, বা আরো হয়তো বা কিছু টুকটাক টপিক আমার রয়ে গেছে কিন্তু আমি হচ্ছে রিকল করছি।
তো রিকল অনেক জায়গায় যেটা হয় যে খুবই হ্যাফাজার্ড থাকে রিকলস গুলা। হ্যাঁ, কিন্তু আমাদের কোর্সের রিকলস গুলো হচ্ছে পেডিয়াট্রিক্স শেষ হয়েছে, পেডিয়াট্রিক্স এর সাথে রিকলস গুলা একসাথে, সাইকিয়াট্রি শেষ হয়েছে, সাইকিয়াট্রির সাথে রিকলস গুলো একসাথে। তো এটা করলে যেটা হবে যে আপনি অ্যাটলিস্ট বুঝবেন যে ওকে ফাইন, আমার এখন সাইকিয়াট্রি শেষ হয়েছে, আর এই টাইপের কোয়েশ্চেন গুলো এখানে আসে, আর এই কোয়েশ্চেন গুলো এভাবে অ্যান্সার দিতে হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের রিকল, ইন্টারেক্টিভ ক্লাস আর গাইডলাইন নিয়ে কথাবার্তা। আর আমাদের ক্লাস হয় হচ্ছে টোটাল উইকলি হচ্ছে 3 দিন হয়। আর প্রত্যেক 2 বা 3 সপ্তাহ পর পর আমাদের একটা করে ফিডব্যাক সেশন থাকে, সাথে তো হচ্ছে রিকল কোয়েশ্চেন গুলো আমাদের থাকে। আর আমাদের একটু পেমেন্ট নিয়ে বলি, সেটা হচ্ছে যদি আপনারা একসাথে পেমেন্ট করতে চান তাহলে হচ্ছে 27,000 টাকা অনলি। আর যদি আপনারা মনে করেন যে মান্থলি আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনারা 10,000 আহ, এই মাসে দিলেন, নেক্সট মাসে হচ্ছে 10,000, এর পরের মাসে হচ্ছে 10,000, এভাবে করে 3 মাসে আপনারা 30,000 পেমেন্ট করতে পারেন। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এএমসি নিয়ে কোশ্চেন। আপনাকে যদি, আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলি যে আমাদের হচ্ছে কিছু রিভিউ, লাইক অনেকে আসলে শেয়ার করতে চায় না, যে অ্যাকচুয়ালি তারা মানে অনেকে মানে পাস না করার আগ পর্যন্ত চায় না যে তারা মানে এই জিনিসটা থাকে যে না আমি পাশ করে তারপরে আমি জানাবো যে আমি এএমসি জন্য মানে পড়েছি। হ্যাঁ, সো এই এই কারণে আমি আমাদের যে স্টুডেন্ট আছে তাদের আমি নামটা হাইড করে দিয়েছি, ইনশাল্লাহ তারা পাশ করবে, তারপরে আমরা তাদের নামগুলো রিভিল করব, কিন্তু তার আগ পর্যন্ত জাস্ট তারা আমাদের সম্পর্কে কি বলে ওই জিনিসটা দেখাতে চাইলাম যে তারা মানে রিকমেন্ড করে, তারা ভালো মনে করে, তারপর হচ্ছে তারা আমাদেরকে ভালোভাবে, অথবা এখনো আছে তারা, তারা হচ্ছে রিকমেন্ড করে। তো আমরা এটা নিয়ে বলতে পারি যে আপনারা যদি আমাদের কোচিং এ আসেন তাহলে আশাহত হবেন না। আশা করি আপনারা ভালো কিছু নিয়েই এই কোচিং থেকে যাবেন। আরেকটা দেখাই, এটা হচ্ছে আরেকটা আপু, যিনি হচ্ছে মানে সবসময় বলে যে ক্লাসগুলো ভালো হচ্ছে, ইভেন সবসময় ফিডব্যাক দেয়। এই ইভেন আমরাও হচ্ছে সবসময় স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে এটা কি আমাদের ক্লাসটা ভালো হচ্ছে, বা আর কোনো কিছু আপনাদের লাগবে কিনা, এই জিনিসপত্রগুলো তারা আবার আহ বলে আমাদেরকে যে হ্যাঁ আপু, আপনাদের ওই ক্লাসটা তো আজকে আপলোড দেওয়া হয়নি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, আমরা 24 আওয়ার্স এর মধ্যে এটা আপলোড করে দিব। সো অল টাইম মানে তারা আমাদেরকে করেছে, আমরা সাথে সাথে রিপ্লাই দিই না, অথবা উইদিন 1 আওয়ার মধ্যে রিপ্লাই দিই না, এরকম কি কিছু না। আচ্ছা আরেকটা আমরা আহ, যেটা আসলে গাইড, একটা রেড বুকের কথা বলা, মানে এটা হচ্ছে সরি রেড বুক না, যেটা বলতে চাইলাম কিভাবে এই জিনিসটা আমরা পড়াই। হ্যাঁ, তো লাইক ইউটিআই নিয়ে হচ্ছে অনেক ধরনের হচ্ছে গাইডলাইন আছে। হুম, সো ইউটিআই নিয়ে গাইডলাইন বলতে ধরেন একটা থেরাপিউটিক গাইডলাইনও আছে ইউটিআই এর, আরেকটা হচ্ছে আরএসসিটিপির গাইডলাইনও আছে। এখন আপনি সরি এসএ হেলথের, এখন আপনি পড়বেন কোথা থেকে? হুম, আমি আপনাদেরকে দুইটাই একটু করে দেখাই। এটা হচ্ছে থেরাপিউটিক গাইডলাইনের, এটা একিউট পাইলোনেফ্রাইটিস নিয়ে। এই যে দেখেন, তো আমাদের দেখেন রিসেন্ট যে গাইডলাইন, প্রত্যেকটা জিনিস আমার দাগানো, ইভেন আমি জানি কোথা থেকে কি কোশ্চেনটা আসবে আর কোনটা আপনাদের মেইনলি লাগবে। তো এটা হচ্ছে একটা থেরাপিউটিক গাইডলাইনের একিউট পাইলন, দেখেন এটা কত বড়। সো একজন মানুষের পক্ষে কি সম্ভব যে এত বড় একটা গাইডলাইন পড়ে যে জিনিসটা বের করা? এই যে আবার কোন এজ গ্রুপের জন্য কি লাগবে প্রত্যেকটা জিনিস আবার আলাদা আলাদা করে বলা, আবার প্রেগনেন্সিতে কি লাগবে সেটা আবার আলাদা করে বলা। এই যে দেখেন, আবার কোন জিনিসটা, আবার কাকে কোনটা দিব না, এই জিনিসগুলো এখানে বলা আছে। হ্যাঁ, তারপরে আরেকটা গাইডলাইন দেখাই। আচ্ছা এটা হচ্ছে এসএ হেলথের, এটা দেখেন অনেক লম্বা একটা গাইডলাইন।
আচ্ছা, এটা হচ্ছে একটা সামারি। আচ্ছা, তো আপনাদেরকে আমি দুইটা গাইডলাইনই দেখিয়েছি। তো দেখেন, যেটা থেরাপিউটিক গাইডলাইন অনেক বড় একটা গাইডলাইন ছিল, তাই না? ওই বড় গাইডলাইন থেকে আমরা জাস্ট কিছু কিছু জিনিস মার্ক করে করে দিয়েছি, এই জিনিসটা লাগবে। আর আরএসসিজিপির গাইড, সরি, এসএ হেলথেরটা দেখালাম, এখান থেকে জাস্ট দুটো পয়েন্ট হচ্ছে লাগবে। এর বাইরে কিন্তু আমরা আর কোনো কিছু বলি নাই। এই জিনিসটাই হচ্ছে আমরা আবার নোট করে লিখে দেই, অথবা হচ্ছে কোন জিনিসটা লাগবে জাস্ট বক্স করে আমরা দিয়ে দিয়ে দেই। হ্যাঁ। সো এটা খুব কঠিন জিনিসটাকে ইজি ওয়েতে কিভাবে প্রেজেন্ট করা যায় আমরা সেটাই করার ট্রাই করছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে হ্যান্ডবুক। হ্যান্ডবুক পড়ার অভ্যাসটা অনেকের ছিল না। যেমন হচ্ছে আমাদের যে প্রেজেন্ট যে ব্যাচটা ছিল আর কি, তো ওদের হচ্ছে এই অভ্যাসটা নাই। তো আমরা কি করি, এই হ্যান্ডবুক থেকে প্রত্যেকটা, লাইক হচ্ছে আমরা অর্থোপেডিক্স পড়াচ্ছি, আমরা কিছু কোয়েশ্চেন গুলো লাইক এই, এটা কিন্তু অলমোস্ট 1000 পেজের, এটা আপনাদেরকে একবার গো থ্রু করতেই হবে। হুম। তো এখান থেকে জাস্ট এই অভ্যাসটা বাড়ানোর জন্য, যে লাইক হ্যান্ডবুক কিন্তু আপনাদেরকে কেউ কখনো পড়াবে না, বলবেও না। এটা শুধুমাত্র আমরা যাতে অভ্যাসটা থাকে, কারণ হ্যান্ডবুক পড়াটা একটু কষ্ট লাগে। তো এই কারণে আমরা কি করি, যে হ্যান্ডবুক থেকে কিছু কিছু কোশ্চেন আপনাদেরকে দিয়ে পড়াই, বা হচ্ছে রিকল রিকল হিসেবেও এখান থেকে আমরা কোশ্চেন গুলো দেই, যাতে করে আপনাদের প্র্যাকটিসটা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে গাইডলাইন আমরা দেখাই, সেটা হচ্ছে গাইডলাইন না, সেটা হচ্ছে রেড বুক, যেটা হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং এর জন্য লাগে। সো এই রেড রেড বুকটা যেটা আছে, দেখেন এখানে যেমন ব্রেস্ট ক্যান্সার আছে, আমাদের যেটা বেশি লাগবে, তারপরে হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা, এই জিনিসগুলো লাগে। আপনারা যদি খেয়াল করেন, এক একটা গাইডলাইন অলমোস্ট প্রায় 15-20 পেজ করে। এই 15-20 পেজকে আমরা এক পেজে আনি। প্রত্যেকটা জিনিস আমাদের এরকম একজন রিসেন্ট গাইডলাইন থেকে নোট করা, যে এই কোশ্চেনের জন্য এটাই লাগবে, তারপরে কিভাবে শর্টেস্ট ওয়েতে এগুলা শেষ করতে হয়, এই জিনিসগুলা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল একটা গাইডলাইন বলা যায়, একটা কোচিং মানে একটা হচ্ছে কোর্স সম্পর্কে বলা। আর আপনারা যদি কোনো কিছু বলতে চান, ইন দা মিন টাইম আপনারা আনমিউট হয়ে বলতে পারেন, অথবা কমেন্ট বক্সেও কোনো কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, তো যদি আপনাদের কোনো কোশ্চেন না থেকে থাকে, তাও আপনারা আমরা যে একটা কোশ্চেন পোল রেডি করেছিলাম, আপনারা চাইলে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ওই ওই পোস্টের নিচে কোশ্চেনগুলো করতে পারেন। আমরা ওই কোশ্চেনগুলো কালেক্ট করেছি, কালেক্ট করে যতভাবে বলা যায়, যত ইজিয়েস্ট ওয়েতে আমরা বলা ট্রাই করেছি। এর বাইরে যদি কোনো কিছু আপনাদের কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে কোচিং এর, হ্যাঁ, আমরা ক্লাস, এই আমরা আমরা কিছু 3টার মতো ডেমো ক্লাস নিব। এই ডেমো ক্লাসে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন। ইন দা মিন টাইম আমরা বলে দিব আমাদের ক্লাস কখন শুরু হবে। আমাদের নেক্সট ব্যাচের নাম হচ্ছে টিউলিপ ব্যাচ। অলরেডি আমাদের স্টুডেন্ট অনেকেই জয়েন করেছে আমাদের সাথে, অনেক ডক্টররাই। সো আপনাদেরকে ওয়েলকাম আমাদের টিউলিপ ব্যাচে। হুম। আর যদি অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের যে কোনো 3জন মেন্টরকে নক করলেই হবে, আমরা ডিটেইলস আপনাদেরকে বলে দিব। আর সবশেষে বলবো যে আহ আপনি যদি এই কোর্সে ভর্তি হন, তাহলে আপনাকে এই অ্যাটলিস্ট এএমসি পার্ট 1 এর জন্য পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা মানে এখান থেকে পাশ করে বের হবেনই এক চান্সে।
আর পাশ করার জন্য যতভাবে হেল্প করা দরকার সেটা তো আমরা বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে কনসিস্টেন্ট। হুম। সো কনসিস্টেন্ট থাকলে ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমি তাহলে আমাদের যে আজকের যে ক্লাসটা, হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা ওই যে কমেন্ট বক্সে করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। আর যারা যারা কোয়েশ্চেন করেছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।